আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। আজকের এপিসোডের যে প্রথম ঘটনাটি, এই ঘটনাটি এই লিওন ভাই উনি বলতে পারেন যে ওনার পারিবারিক ঘটনা। তবে এই ঘটনার মেইন ভিকটিম তিনি একজন নারী, তার নাম শারমিন আক্তার হ্যাপি। তো কিভাবে লিওন ভাই ঘটনাটি পেলেন এই বিষয়টা আমরা ঘটনার শেষ দিকে বলবো। লিওন ভাইয়ের বাড়ি কিন্তু পিরোজপুর জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারি কদমতলা গ্রামে, আর ওনার মামা বাড়ি একই উপজেলা অর্থাৎ পিরোজপুর জেলার সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের নামাজপুর গ্রামে। এই লিওন ভাই উনি যে ঘটনাটি শেয়ার করেছেন, নিঃসন্দেহে এটি খুবই শিক্ষামূলক একটি ঘটনা। আর দ্বিতীয় যে ঘটনায় যাব, এই ঘটনাটিও শিক্ষামূলক ঘটনা। তো চলুন মূল ঘটনায় চলে যাই। তো এই যে হ্যাপি আন্টি, আমি আন্টি বলে সম্বোধন করছি, শারমিন আক্তার হ্যাপি, হ্যাপি আন্টি, উনি যখন হাই স্কুলে পড়েন, এই 9-10 এরকম একটা সময়, আর সময়কালটা 1996 সালের দিকে এরকম একটা সময়, বা 97 সালের শুরুর দিকের মানে ঘটনা আর কি। তো উনি যখন স্কুলে আসা যাওয়া করতেন, ওনারই আপন মামাতো ভাই তিনি তাকে পথে ঘাটে বিভিন্ন সময় বিরক্ত করত। এখন বাইরের কেউ না, আপন মামাতো ভাই এভাবে রাস্তাঘাটে তাকে ইভটিজিং করছে। তিনি কি বলতে চান এটা তো এই হ্যাপি আন্টি বুঝতেই পারেন যে তার আসলে কি বলার আছে। উনি এটা পাত্তা দিতেন না। এদিকে অন্যান্য ছেলেরা ডিস্টার্ব করলে যেভাবে প্রতিক্রিয়া দেখানো যায়, ওনার বেলায় তো সেটা দেখানো যাচ্ছে না, যেহেতু আপন মামাতো ভাই। উনি এড়িয়ে এড়িয়ে চলতেন, আর উনি যত এড়িয়ে চলতেন এই মামাতো ভাইয়ের উপদ্রব বারবার মানে ততটাই বেড়ে যাচ্ছিল। একদিন এসে তার পথ আগলে দাঁড়ালেন এবং বললেন যে হ্যাপি, আমি তোকে বিয়ে করতে চাই। ওই দিন এই হ্যাপি আন্টির ভীষণ মেজাজ খারাপ হয়। উনি তখন পায়ের থেকে স্যান্ডেলটা খুলে দেখালেন যে দেখছেন আমার হাতে কি, এটা কিন্তু এখন মুখে মারব, আবার যদি এরকম করা দেখি, বহুত করছেন আর না, আর যেন এরকম আর না দেখি, তাহলে কিন্তু আমি পারিবারিকভাবে সালিশ ডাকতে বাধ্য হবো। এতদিন কিন্তু মুখ বুঝেছিলাম, কিছুই বলি নাই। তো এতদিন তো আসলে হ্যাপি আন্টি বিভিন্নভাবে তাকে অ্যাভয়েড করেছেন। এই বিষয়গুলো ওই মামাতো ভাই স্বাভাবিকভাবেই নিয়েছেন, কিন্তু আজকের এই অপমানটা তার খুবই গায়ে লাগে, খুবই আত্মসম্মানে লাগে। ওই সময় এই মামাতো ভাই হ্যাপি আন্টিকে হুমকি দেন যে তোর এত দেমাগ না, ঠিক আছে আমি দেখবো তোর কোথায় বিয়ে হয়, তোর এমন অবস্থা আমি করব তুই দেখবি, চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে। এই কথা বলে ওখান থেকে চলে যায়। তো উনিও চিন্তা করলেন যে যেহেতু চরমভাবে তাকে অপমান করেছেন, এই ধরনের রিয়াকশন আসাটাই স্বাভাবিক। এরপর তো হ্যাপি আন্টি বাসায় চলে যান। এর অল্প কয়েকদিন পর থেকেই ওনার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অসুস্থ, বিছানা ছেড়ে উঠতেই পারেন না, কি একটা সমস্যা। এদিকে ওনার শরীর কাবু হয়ে যেতে থাকে, কি হয়েছে না হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে পরিবারের লোকজন তো চিন্তিত হয়ে পড়েন যে কি ব্যাপার, সুস্থ স্বাভাবিক একটা মেয়ে স্কুলে যায়, হঠাৎ করে এই অবস্থা কেন হলো। এরকম কিন্তু বেশ কয়েকদিন চলতে থাকে। এদিকে হ্যাপি আন্টিও বুঝতে পারেন না সমস্যাটা কি, পরিবারের সদস্যরাও বুঝতে পারে না সমস্যাটা কি। তো এরকম সমস্যা তো হতেই পারে, হঠাৎ করে মানুষের অসুস্থতা হওয়াটা অস্বাভাবিক কিছু না। পরিবারের সদস্যরা অপেক্ষা করছে যে হয়তো বা সেটা দ্রুতই সমাধান হয়ে যাবে। এমনি টুকটাক যে চিকিৎসা আর কি, ঘরোয়া চিকিৎসা, সেটা করে যাচ্ছিলেন। অল্প কয়েকদিন পর, মানে এই সমস্যা শুরু হওয়ার অল্প কয়েকদিন পর, এক দুপুরবেলা একজন ভিক্ষুক আসে। ভিক্ষুক এসে ভিক্ষা চায়। তখন হ্যাপি আন্টি, উনি তো বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না, ওই সময় আবার অন্য লোকজন কাজ করছিল বাড়ির, বিশেষ করে হ্যাপি আন্টির মা। তো তখন হ্যাপি আন্টি কষ্ট করে উঠে একটু চাল নিয়ে ওই ভিক্ষুককে ভিক্ষা দিতে যান। ওই ভিক্ষুক হ্যাপি আন্টির দিকে তাকিয়ে বলছে, মারে তোর তো অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে, তুই কি বুঝতে পারছিস? তখন হ্যাপি আন্টি বলে যে না তো, আমি তো অসুস্থ বেশ কিছুদিন ধরে, আমি তো স্বাভাবিক অসুস্থতা মনে করতেছি, আমি তো বুঝতে পারতেছি না সমস্যাটা কি, বলে তোর মাকে ডাক। তখন এই হ্যাপি আন্টি তার মাকে ডাকে। মা আসার পর বলতেছে যে এই তোমার মেয়ের কি হয়েছে তুমি বুঝতে পারছো? বলে না তো, আমি তো বুঝতে পারতেছি না। তখন উনি বলতেছেন তোমার মেয়েকে তো ভয়ঙ্কর বান মারা হয়েছে, ওর অবস্থা তো খুব খারাপ। তখন এই হ্যাপি আন্টির মা বুঝতে পারে যে আসলেই তো এই বিষয়টা তো মাথায় আসে নাই। তখন পরিবারের সদস্যরা দ্রুত আশপাশ থেকে চলে আসে।
ওই যে যিনি ভিক্ষুক তার কাছে পরিচয় জানতে চান যে আপনি কে, কোত্থেকে আসছেন। তখন ওই ভিক্ষুক বলেন যে আমরা ফকিরি করি, ফকিরি গোছের লোক, মাঝে মাঝে আধ্যাত্মিক সাধনার জন্যই এদিক ওদিক ঘুরে বেড়াই, ভিক্ষা করি, এতে আত্ম অহমিকা দূরীভূত হয়। তো এই কারণেই বের হইছি, এই এলাকায় আসছি, বিভিন্ন জায়গায় গেলে এই ধরনের সমস্যা চোখে পড়ে, তখন সেটা সমাধানের চেষ্টা করি। তখন ওই হ্যাপি আন্টির মা বলেন যে হ্যাঁ বাবাজি, আপনি এই কাজটা একটু সমাধান করতে পারবেন? তখন উনি বলেন আমি চেষ্টা করে দেখতে পারি আল্লাহর ইচ্ছায়। তো তার জন্য 21 টাকা দিতে হবে। 21 টাকা তো আসলে কোনো বিষয় না। তখন আর একটা বিষয় বলেন যে এক্ষুনি আমাকে পানি এনে দাও, কিন্তু কেমন পানি? খালের ঘোলা পানি, খালের যেই অংশে পানি ঘোলা হয়ে আছে, মানে কাদাযুক্ত পানি, ওইটা এনে দিতে হবে কিছুটা। এটা না পাওয়া গেলে উনি বলেছেন চালার পানি। চালার পানি কেমন? কোনো একটা নালা থেকে পানি বের হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে নালা থেকে একটা পানি যাওয়ার রাস্তা বের হয়ে গেছে, উপর থেকে নিচ দিকে নেমে যাচ্ছে। তো এই রকম পানি লাগবে, যদি ওইটা না পাওয়া যায় এই পানি। তো এটা গোছানো একদম সহজ কাজ ছিল, কারণ ওনাদের বাড়ির বাইরেই এরকম খালের ঘোলা পানিও ছিল, আবার এই চালার পানিও ছিল। তো ওই সময় চালার পানিটা কাছাকাছি ছিল, তো সাথে সাথে ওই পানিটা নিয়ে আসা হয়। উনি কিছু একটা পড়েন, দোয়া পড়েন, দোয়া পড়ার পর 3 বার এই হ্যাপি আন্টির শরীরে পানি ছিটা দেন এবং বলেন যে বাকি যে পানিটা আছে মা, তুমি 3 দিন গোসল করবা, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো এটাই ছিল ওই সময়ের কাজ। উনি তো আল্লাহর রহমতে 3 দিন যখনই গোসল করেছেন, প্রথম দিন থেকে একটু সুস্থতা বোধ করছেন, 3 দিনের মাথায় একদম পুরোপুরি সুস্থ, আবার উনি স্কুলে যাওয়া শুরু করেছেন। এদিকে ঘটনা ঘটছে আর একটা, সেটা হচ্ছে এই হ্যাপি আন্টির তো বান্ধবীরা যারা ছিলেন তারা জিজ্ঞেস করছে যে কিরে তুই এই কয়েকদিন স্কুলে আসলি না কেন? তখন উনি বান্ধবীদের কাছে খুলে বলছেন যে আমি তো এরকম অসুস্থ হয়ে গেছিলাম, বাসায় একজন ফকির আসছিল, এইভাবে আল্লাহর রহমতে আমি ভালো হয়ে গেছি। আসলে এই বান্ধবীদের ভেতরে ছিল ওই মামাতো ভাইয়ের মানে একটা চর, গুপ্তচর। যখন মামাতো ভাইয়ের কাছে খবর গেছে যে আরে এই হ্যাপি তো ভালো হয়ে গেছে, তখন এই মামাতো ভাইয়ের তো মাথায় বাজ পড়ছে, সর্বনাশ, তো ভালো হয়ে গেছে। তখন এই মামাতো ভাই কি করেছেন, উনি আর একজন কবিরাজের কাছে গিয়েছেন। সেই কবিরাজ বেশ কিছু জিনিস সংগ্রহ করতে বলে, যেমন হ্যাপি আন্টির মাথার চুল, ওনার ব্যবহৃত কাপড়ের টুকরো, তারপর উনি যেই বালিশে ঘুমান সেই বালিশের তুলা, উনি যেই ঘরে ঘুমান সেই ঘরের মাটি, উঠোনের মাটি, এবং ওই বাড়ির 4 কোণার, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই 4 কোণার মাটি। এইগুলো কিভাবে সংগ্রহ করেছেন এই মামাতো ভাই, কার দিয়ে সংগ্রহ করেছেন, এটা নিশ্চিতভাবে বলা না গেলেও এতটুকু বোঝা যায় যেহেতু তারা তাদের খুব কাছের আত্মীয় ছিলেন, অনায়াসেই ওই বাড়িতে আসা যাওয়া তাদের ছিল, লোক মারফত এই জিনিসগুলো সংগ্রহ করা হয়েছে। এটা মামাতো ভাই কাকে কয় টাকা দিয়ে সংগ্রহ করেছেন এটা জানা যায়নি, বা কিভাবে সংগ্রহ করেছেন জানা যায়। তবে ওই মামাতো ভাই আত্মীয়দের মাধ্যমে, এরপর দেখা যাচ্ছে যে এই হ্যাপি আন্টির বান্ধবীদের মাধ্যমে এই জিনিসগুলো সংগ্রহ করেছেন। এরপর তার উপর ভয়ঙ্কর আবার জাদুটোনা করা হয়। এখন এই জাদুটোনা যখন করা হয়েছে, এটা ছিল আগের থেকেও মারাত্মক। আগেরটা ছিল যে উনি অসুস্থ হয়ে থাকবেন সারা জীবন, বিয়ে শাদী হবে না। কিন্তু এইবার আরো ভয়ঙ্কর একটা ব্যাপার করা হয়, সেটা হচ্ছে যে উনি প্রথমত বিয়ে শাদী করতে পারবেন না, বা বিয়ে শাদী হবে না, যদি হয়ও উনি কখনো মা হতে পারবেন না, আর উনি আধা পাগল হয়েই সারা জীবন কাটিয়ে দেবেন, আর বিভিন্ন ধরনের অসুস্থতা তো থাকবেই। যখন এই কাজটি করা হয়েছে, এর 3 দিনের মাথায় এই হ্যাপি আন্টির মানসিক সমস্যা দেখা দেয়, ওনার আচার আচরণ অস্বাভাবিক হয়ে যায়। এদিকে অবস্থা এরকম হয়ে গেছে, বাড়ির সদস্যরা তো বুঝতে পারছে না কি ব্যাপার, আবার কি হয়ে গেল। তখন পাশের বাড়ির এক চাচি, উনি এগিয়ে আসেন এই সমস্যা সমাধানে। উনি এটা দেখে বলেন যে আরে আবার কি, কাল ঘা লাগলো, ঘা মানে আঘাত, আর এই ধরনের জাদুটোনার আঘাত আসলে ওনারা বলেন যে কাল ঘা, যে আবার কি মেয়েটার উপর কাল ঘা লাগলো, তাড়াতাড়ি কোনো কবিরাজকে দেখাও না, ভালো কোনো হুজুরকে দেখাও। তখন এই হ্যাপি আন্টির বাবা, উনি আশেপাশে খোঁজাখুঁজি করেও ভালো কোনো কবিরাজ পান না। এরপর উনি একটা সন্ধান পান, সেটা হচ্ছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবকাঠি বাজার নামে একটা জায়গা রয়েছে। তো ওইখানে একজন হিন্দু সাধক রয়েছে, উনি নাকি কালী সাধক ছিলেন। তার কাছে যাওয়া হয়, তার কাছে যাওয়ার পর উনি
কিছুটা সময় নেন, উনি ওনার মতো করে রিচুয়াল করছেন, কিন্তু কোনো তথ্য পান না। তার যত ধরনের পদ্ধতি আছে সবগুলো প্রয়োগ করার পরও কোনো ধরনের কোনো তথ্য পাচ্ছেন না। এই মেয়েটার কি হয়েছে, কারা করেছে, কি করেছে, কোন ধরনের জাদু করা হয়েছে, কিছুই বুঝতে পারছেন না উনি। এরপর ওই তান্ত্রিক বললেন যে যদি আমার কয়েকটা শর্ত মেনে নেন তাহলে আপনার সাথে আপনাদের বাড়িতে যেতে পারি, যেহেতু আমি কোনো তথ্য পাচ্ছি না। তখন এই হ্যাপি আন্টির বাবা বললেন যে ঠিক আছে, বলেন কি কি শর্ত। তখন উনি বলেন যে আমি আপনাদের ঘরে থাকতে পারবো না, আমাকে উঠোনের এক পাশে তাঁবুর মতো করে একটা সামিয়ানা টানিয়ে দিতে হবে, আমি সেখানে থাকবো। আর খাবার দাবার আপনারা যা দেবেন তা খেতে আমার কোনো সমস্যা নাই, তবে খাবারটা আমার সামনে রাখবেন না, আমার থেকে বেশ দূরে রাখবেন। আমি আমার মতো করে খেয়ে ওই থালাবাটি ধুয়ে আবার ওখানে রাখবো, ওখান থেকে আপনারা নিয়ে যাবেন, কিন্তু আমার কাছে খাবার দিবেন না। আর একজন তুলা রাশির লোক গুছিয়ে রাখবেন। হ্যাপি আন্টির বাবা তো এই শর্তে রাজি হয়ে যান। এরপর ওই তান্ত্রিককে উনি বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর মানে সেই অনুযায়ী সবকিছু করা হয়। তবে একটা সমস্যা দেখা দিল, সেটা হলো ওই তুলা রাশির লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোনোভাবেই আশেপাশে পাচ্ছিলেন না। তারপর ওই তান্ত্রিক যখন বাসায় ঢুকছেন, ঢোকার পরে উনি বলছেন যে এইবার বুঝছি যে ঘটনাটা কি হয়েছে, কেন আমি কোনো ধরনের কোনো তথ্য সংগ্রহ করতে পারতেছিলাম না। তান্ত্রিক বলেন যে আমার যারা অনুগত জিন ছিল ওরা এই বাড়ির ভিতরে ঢুকতে পারছিল না, কেননা এই বাড়িতে নতুন করে এমন এক জাদু করা হয়েছে, চতুর্দিকে এমন একটা বন্ধনী দেওয়া হয়েছে যে এই বাড়ির কোনো খোঁজ খবর নেওয়া সম্ভব না। আমার জিনেরা কোনোভাবেই এখানে ঢুকতে পারছিল না, এই জন্যই মূলত কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। যাই হোক, যেহেতু আমি চলে আসছি, এখন এই সমাধান হয়ে যাবে। এদিকে তুলা রাশির লোক তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওইদিকে হ্যাপি আন্টির অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। যখন ওই তান্ত্রিক এই বাসায় আসছেন তারপর থেকে আরো সমস্যা বেড়ে গেছে। তখন এই তান্ত্রিক একটা কাজ করেন, সেটা হচ্ছে উনি একটা ধ্যানে বসেন। ধ্যানে বসার পর উনি একটা সন্ধান দিয়ে যে আপনারা এই কয়েক গ্রাম পরে এই নামে একটা লোক আছে, আমি খবর পেয়েছি, তার কাছে যান, তাকে নিয়ে আসেন, উনি তুলা রাশির লোক। তখন নানা ওই তান্ত্রিকের দেয়া তথ্য অনুযায়ী গিয়ে ওই তুলা রাশির লোককে নিয়ে আসেন। নিয়ে আসার পর তারপর উনি আসনে বসেন। আসনে বসার পর যে জিন হাজির করা হয়েছে বিষয়টা এরকম না, উনি নিজের মতো করেই কাজ করছিলেন। তারপর ওই তুলা রাশিকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ উনি করতে থাকেন। দেখা গেল এই যে হ্যাপি আন্টি, ওনার বালিশের ভেতরে একটা তাবিজ পাওয়া গেল। উনি যে খাটে থাকেন ওই খাটের নিচের মাটির অংশে একদম ভেতর দিকে তাবিজ পাওয়া গেল। তারপর ওই ঘরের যেই একটা জায়গা, আমরা খাট থেকে নামার পরে তো সামনে একটু জায়গা থাকে দরজার কাছে যাওয়ার আগে, সেখানে মাটি ঘুরে একটা তাবিজ পাওয়া গেল। বাড়ির উঠোনে পাওয়া গেল, বাড়ির চতুর্দিকে পাওয়া গেল, সবগুলো জিনিস তোলা হয়েছে এবং সেগুলোই তান্ত্রিক নষ্ট করে দিয়েছে। তবে সমস্যা বাঁধলো আর একটা, সেটা হচ্ছে এই জাদুগুলো যখন করা হয়েছিল তখন একটা তাবিজ নাকি নদীতে ফেলে দেওয়া হয়েছে, প্রবাহমান নদীতে। যেহেতু পিরোজপুর অঞ্চল, আশপাশে তো অনেক নদী রয়েছে, এই জিনিসটা উদ্ধার করা যাচ্ছে না। তখন তান্ত্রিক একটা কাজ করেন, বেশ বড় সাইজের একটা তরতাজা টাকি মাছ ধরতে বলেন। তো এইটা ধরা কোনো অসুবিধার কাজ ছিল না, অল্প সময়ের মধ্যে সেটা ধরা হয়। ধরার পর তান্ত্রিক কিছু একটা লেখেন, লেখার পর ওই টাকি মাছের মুখের ভিতরে সেটা ঢুকিয়ে দেন। ঢুকিয়ে দেওয়ার পর তান্ত্রিক নিজের হাতে একটা নদীতে ওই টাকি মাছকে ছেড়ে দেন এবং উনি বলে দেন এই টাকি মাছটা নিজেই গিয়ে ওই তাবিজটাকে নষ্ট করে দেবে, সুতরাং চিন্তার আর কোনো কারণ নাই। তো এভাবে তো এই জিনিসটা করা হলো। আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর ইচ্ছায় এই হ্যাপি আন্টি সুস্থ হতে থাকলেন। তবে ওই তান্ত্রিক একটা কথা বলেছিলেন ওই হ্যাপি আন্টিকে, সেটা হচ্ছে যে মারে, তোমার বড় একটা ক্ষতি হয়ে গেছে, কিন্তু কি ক্ষতি হয়েছে এটা আমি এখনই বুঝতে পারছি না, এটা হয়তোবা আরো কিছুদিন পরে বোঝা যাবে, কিন্তু এখন আমি এটা ধরতে পারতেছি না, দেখি আপাতত এই সমস্যার সমাধানটা হোক। তো এরপর আস্তে আস্তে হ্যাপি আন্টি স্বাভাবিক হতে থাকেন। তবে এইখানে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই কাজটা কে করেছে। এটা কিন্তু এই প্রথম যিনি একজন ফকির আসছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেছিলেন যে এই কাজটা কে করেছে সেটা কিন্তু এই হ্যাপি মা উনি বলতে পারবে, তার এই বিষয়ে ধারণা আছে। তো তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে উনি চেপে গিয়েছেন, কারণ উনি একটু চাপা স্বভাবের মহিলা, তো উনি এই বিষয়টা আসলে বাড়াতে চান নাই। এটা বললে অনেক ধরনের সমস্যা তৈরি হবে, আত্মীয় স্বজনদের মধ্যে অনেক ঝামেলা তৈরি হবে, এই জন্য এটা বাড়াতে চান নাই। যেহেতু আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়ে গেছে, এটা এখানেই চাপা থাক।
এরপরে যখন এই তান্ত্রিক আসছে তাকেও এই একই প্রশ্ন করা হয়েছিল। এদিকে তান্ত্রিক বলেন যে এইটা আপনাদের মেয়ে জানে, তবে ও যেহেতু বলতে চাচ্ছে না, আমি এটা বলবো না, তবে আপনাদের আপন লোকই করেছে। আমি এমন একটা কাজ করে দিব যাতে করে আপনারা বুঝতে পারবেন কাজটা কে করেছে। তখন উনি বলে দেন যে আমি এমন একটা কাজ করে দিলাম যে এই কাজটা করেছে তার শরীরে এমন যন্ত্রণা হবে জামা কাপড় গায়ে রাখতে পারবে না, আর তার মাথার চুল পড়ে যাবে। এই মাথায় চুল আর কোনোদিন গজাবে না। তবে হ্যাঁ, তার জ্বালাপুর একটা সময় ঠিক হয়ে যাবে, কিন্তু মাথার চুল আর গজাবে না। সে যে অপকর্ম করেছে তার পুরোটা জীবন এই চিহ্ন বয়ে বেড়াতে হবে। তো উনি যখন এই কাজটা করেছিলেন এর পর দিন থেকেই নাকি ওই মামাতো ভাই শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়, আর তার মাথার চুল পড়তে থাকে। 3 দিনের মাথায় তার শরীরে মানে যত লোম আছে মাথার চুল সহ সব পড়ে যায়। তার শরীরে জ্বালা পড়া একটা সময় ঠিক হয়ে গেল, তার মাথার চুল কিন্তু আর হয়নি। এদিকে কিছুদিন পর ওই তান্ত্রিকের কাছে যাওয়া হয় যে তার কি ক্ষতি হয়েছে, এটা কি ধরতে পেরেছেন কিনা। তখন তান্ত্রিক জানান যে হ্যাঁ, ধরতে পেরেছি। তা হলো এই মেয়েটার বিয়ে সহজে হবে না, আর মেয়েটার বিয়ে হলো বাচ্চা সহজে হবে না, তবে এটার একটা সমাধান আছে। তখন উনি বেশ কিছু কাজ করে দিয়েছিলেন এবং ওই হ্যাপি আন্টিকে বলে দিয়েছিলেন যে মা, তুমি বিয়ের পর খুব দ্রুত সন্তানাদি নিবা এবং পর পর 2টা সন্তান নিবা, 2টোর বেশি তোমার সন্তান হবে না, এটা সম্ভব না। এরপর হ্যাপি আন্টি উনি তো সবকিছু বুঝতে পারলেন। হ্যাপি আন্টি পরবর্তীতে আসলে এই যে যখন মাথা চুল পড়ে গেল তখন উনি বলেছেন যে এই ঘটনা আমি আসলে পারিবারিকভাবে ঝামেলা হোক, আত্মীয় স্বজনদের মধ্যে ঝামেলা হোক, এই বিষয়টা আমি বলতে চাইনি। পরিবারের সদস্যরা একটু বকাঝকা করছিলেন, কিন্তু এটা দেখা গেল যে শত্রুতা বাড়তে পারে, সেই চিন্তা করেই তো উনি ভালো মনে করেই বলতে চান নাই। সেটাতেও ওনারা সাধুবাদ জানিয়েছিলেন। তবে সবাই তো বুঝে গেল, আর ওই মামাতো ভাই পরে স্বীকার করেছিল, সে অনুতপ্ত হয়েছিল। এদিকে হ্যাপি আন্টির যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হবার পর প্রায় 4 বছর, 1997 সালে বিয়ে হয়েছে, বিয়ের 4 বছর অতিবাহিত হলেও কোনো সন্তানাদি হচ্ছিল না। এদিকে হ্যাপি আন্টির যিনি হাজবেন্ড, উনি কিন্তু ওনার মা বাবার একমাত্র সন্তান ছিলেন। এদিকে সন্তানাদি হচ্ছে না, এই সহায় সম্পত্তি যা আছে এর উত্তরসূরি কে হবে, এটা নিয়েও তো তার মাথায় একটা চিন্তা ছিল। তখন আবারও সেই তান্ত্রিকের কাছে যাওয়া হয় যে আপনি তো একটুটুকু সমাধান করেছেন, বাকিটা একটু চেষ্টা করেন। তখন তান্ত্রিক আবার একটু কাজ করেন। তখন আল্লাহর রহমতে ওই হ্যাপি আন্টির পরপর 2টা সন্তান হয়, প্রথমে ছেলে তারপরে মেয়ে। হ্যাপি আন্টি আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছেন, শান্তিতে আছেন, সুখে আছেন। আর ওই যে মামাতো ভাই, সেও বিয়ে শাদী করেছে, তবে তার মাথায় কিন্তু একটা চুলও এখনো গজায় নাই, পুরো মাথা টাক। প্রিয় লিসেনার্স, আমি শুরুতে বলেছিলাম যে এই রাইসুল ইসলাম লিওন ভাই উনি ঘটনাটি কিভাবে পেয়েছেন, কার কাছ থেকে সংগ্রহ করেছেন, সেটা এখন আমি বলি। এই যে শারমিন আক্তার হ্যাপি আন্টি, ওনার বড় ছেলেই হচ্ছে এই রাইসুল ইসলাম লিওন ভাই, অর্থাৎ এই হ্যাপি আন্টি হচ্ছে রাইসুল ইসলাম লিওন ভাইয়ের মা। লিওন ভাইয়ের ছোট একটা বোন আছে, তারা আলহামদুলিল্লাহ ভালো আছেন, কোনো সমস্যা নেই। তো এই যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম, কখনো যদি দেখা যায় এই ধরনের কোনো সমস্যা হয়েছে, কারোর সাথে ঝগড়াঝাটি হওয়ার পর এই ধরনের সমস্যা হয়েছে, এটাকে স্বাভাবিক অসুস্থতা আমরা ভাববো না, অতি দ্রুত চিকিৎসা করাতে হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করব অবশ্যই যারা শরিয়া সম্মতভাবে রুকিয়া করেন তাদের কাছে গিয়ে সমস্যার সমাধান নিতে, এটা স্থায়ী হয়। আর যদি কালো জাদু কাটানোর জন্য কালো জাদুর আশ্রয় নেওয়া হয়, এটা কিন্তু স্থায়ী হয় না, এরও একটা ক্ষতিকর প্রভাব থাকে অধিকাংশ সময়ই আর কি। তো এই পরামর্শই দিব যে আমরা শরিয়া সম্মত রুকিয়া করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি রাইসুল ইসলাম লিওন ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। এপিসোডের শুরুতেই বলেছিলাম আজকের এপিসোডের ঘটনা দুটি শিক্ষণীয় হবে ইনশাল্লাহ। প্রথম ঘটনাটিতেও শুনলাম, নিশ্চয়ই এর থেকে আমরা ভালো কিছু শিখতে পেরেছি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম শুরুতেও বলেছিলাম, আবারও বলছি, ওনার নাম মোহাম্মদ আওয়াল ইসলাম নীরব। উনি ওমানের মাস্কটে রয়েছেন। ওনার দেশের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের একটি গ্রামে। উনি গ্রামের নামটি বলেছেন, সঙ্গত কারণে গ্রামের নামটি আমরা বলতে চাচ্ছি না। কেন বলতে চাচ্ছি না, ঘটনাটি শোনার পরই বুঝতে পারবেন। ঘটনাটি মূলত ওনার আপন বোনের সাথে ঘটেছিল। ঘটনাটির সূত্রপাত 2021 সালে। ওনার আপন বোনের বিয়ে হয় ওনাদের গ্রামেরই খুবই কাছাকাছি একটা জায়গায়। তো
ওনার বোনের হাজবেন্ডরা কিন্তু 3 ভাই। এর মধ্যে ওনার বোনের হাজবেন্ড সবার ছোট, বড় 2 জনের বিয়ে হয়েছে। এখন সমস্যা দেখা দিল একটা, সেটা হচ্ছে যখন বিয়েটা দিয়েছে এরপর থেকেই ওই যে বড় যে 2 ভাই তাদের স্ত্রী এনারা কিন্তু একটা চক্রান্ত আটতে থাকে। তা হচ্ছে এই যে ছোট ভাই, এই ছোট ভাইয়ের বিয়ে হলো, আসলে এই ছোট ভাইয়ের বিয়েটা হোক এটা ওনারা চান নাই। আর এই না চাবার কারণটাই একটা ভয়ঙ্কর ব্যাপার কে ইঙ্গিত করে। তা হচ্ছে এই ভাইয়ের যদি বিয়ে শাদী হয় তাহলে সম্পত্তি তো ভাগাভাগি হয়ে যাবে। এই ভাইয়ের সন্তানাদি হলে সেখানে সম্পত্তি ভাগাভাগি হলে ওনাদের ভাগে কম পড়ে যাবে। এই চিন্তা থেকে ওনারা ভাবলেন কিভাবে এই লোকের সংসারটাকে নষ্ট করে দেওয়া যায়, যাতে করে সংসার করতে না পারে, পরে যাকেই বিয়ে করুক সংসার যেন না হয়। এখন যে কাজটি করতে হবে প্রথমে হচ্ছে এই যে নতুন বিয়ে করা বউ একে এই বাড়ি থেকে তাড়াতে হবে। তাড়ানোর জন্য তারা যে খারাপ ব্যবহার শুরু করবে বিষয়টা এরকম না, তারা একটা ডিফারেন্ট ওয়ে বের করে ফেললেন। সেই ওয়ে অনুযায়ী তারা আগাতে থাকলেন। শুরুর দিকে অবশ্য এই নীরব ভাইয়ের বোন কিছুই বুঝতে পারেননি। অল্প কিছুদিন যাবার পর উনি রাতের বেলা ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকতেন। উনি দেখতে পারতেন যে সাপ এসে তাকে জড়িয়ে ধরছে, ভয়ঙ্কর সাপ তার গলা পেঁচিয়ে ধরছে। সব অজগর সাপ যেভাবে মানুষের শরীর পেঁচিয়ে ধরে হাড় গোড় গুঁড়ো করে ফেলে, মনে হচ্ছে ওইভাবে ভয়ঙ্কর একটা সাপ ওনাকে পেঁচিয়ে ধরে হাড় গোড় গুঁড়ো করে ফেলছে। উনি নড়াচড়া করতে পারছেন না, নিঃশ্বাস নিতে পারছেন না। একটা সময় যখন আর ঘুম ভেঙে যেত উনি দেখতে পেতেন এটা একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু সেটা একবার দুবার হলে ঠিক ছিল, ক্রমাগত এটা হচ্ছিল। নতুন বউ উনি যে এই বাড়ির কাউকে বলবেন, পরে দেখা গেল এরা বলবে যে এই বউয়ের মানসিক সমস্যা আছে, এই কথা বলে নতুন আর একটা ঝামেলা তৈরি হতে পারে। উনি কিন্তু বিষয়গুলো এড়িয়ে যাচ্ছিলেন। এদিকে উনি ফিল করতেন ওনার সারাদিন কোনো অসুবিধা হয় না, সারাদিন উনি সুস্থ থাকেন, দিব্যি স্বাভাবিক থাকেন। সন্ধ্যা হয়ে গেলেই ওনার শরীরের মধ্যে অস্বস্তি ভর করতে থাকে, মনে হচ্ছে শরীর ভারী হয়ে যাচ্ছে, মেজাজ খিটমিটে হয়ে যাচ্ছে। আর ওনার স্বামীকে দেখার সাথে সাথে ওনার মেজাজ একদম তেলে বেগুনে জ্বলে ওঠে, স্বামীকে একদমই সহ্য করতে পারছেন না। এদিকে ওনার স্ত্রীর এই আচরণগুলো যখন ওনার স্বামী দেখছিলেন, উনিও চিন্তা করেন কি ব্যাপার, এর হঠাৎ এমন হলো কেন, এমন তো হওয়ার কথা ছিল না, উনি তো এমন কোনো আচরণ করেননি যার কারণে ওনার স্ত্রী ওনার সাথে এরকম খারাপ আচরণ করবেন। এদিকে ওনার মাথায় তো চিন্তা ঢুকে গেল ঘটনাটা কি। এক রাতের ঘটনা, এই নীরব ভাইয়ের বোন উনি ঘুমিয়ে আছে, পাশেই তো ওনার হাজবেন্ড শুয়ে আছে। তখন রাত আনুমানিক 1টা কি 1:30 বাজে, মানে সবাই ঘুমে। উনি হঠাৎ করে খেয়াল করেন, বিশেষ করে তখন ঘুম ভেঙে গিয়েছিল কোন একটা অজানা কারণে, হঠাৎ করে শরীর ভারী হয়ে গিয়েছিল, তো এই কারণে ওনার ঘুমটা ভেঙে গিয়েছিল। তো উনি খেয়াল করেন ওনার ঘরের এক কোণে, ঘরে ডিম লাইট জ্বালানো ছিল, তো ওই ডিম লাইটের আলোতে বোঝা যাচ্ছে ঘরের একটা কোণে মনে হচ্ছে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। এটার হাত পা খুব একটা বোঝা যাচ্ছে না, তবে মাথার দিকটা বোঝা যাচ্ছে যে এটা একটা মাথা, আর চোখ দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখ দুটো লাল টকটকে জল জল করছিল, মনে হচ্ছে চোখের জায়গায় লাইট আছে, লাল লাইট, এই লাল লাইট জ্বলছে। তো উনি এটা দেখার পর পরই চিৎকার দিয়ে উঠেছেন, লাফ দিয়ে বিছানার উপর উঠে বসেছেন। উনি তো জেগে থেকে এটা দেখেছেন। তো উনি দেখলেন যে ওই চিৎকার দেওয়ার পরও ওই অভাবটা ওই রকমই দাঁড়িয়ে আছে, কিছুটা নড়াচড়া করছে এটাও বোঝা যাচ্ছে। তখন উনি ওনার হাজবেন্ডকে ডাক দিলেন, ওনার হাজবেন্ড উঠলেন। তখন উনি দেখাচ্ছেন এই দেখো তো ওইখানে কে দাঁড়ানো। ওনার হাজবেন্ড বলে কই, আমি তো কাউকে দেখি না। তখন বলছে ওই যে দেখো দাঁড়ায় আছে, একটা কালো ছায়ার মতো চোখ জ্বলছে। ওনার হাজবেন্ড দেখতে পান না। এরপর ওনার হাজবেন্ড উঠে যখন লাইট জ্বালালেন তখনও এটা দেখা গেল না, ওখানে কিছুই নাই। তখন ওনার হাজবেন্ড বললেন তোমার মনের ভুল হচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো। ওই রাতের মতো কিন্তু এ পর্যন্তই ছিল, কিন্তু উনি মাঝে মাঝেই রাতের বেলা এই অবয়বটাকে দেখতে পেলেন, এবার আর স্বপ্ন না, বাস্তবেই। উনি তখন বুঝতে পারলেন যে এখানে এমন কিছু হচ্ছে যা আসলে খুবই অস্বাভাবিক। হঠাৎ করে তো এইরকম কোনো জিনিস দেখার তো কথা না। উনি ওনার হাজবেন্ডের সাথে বিষয়গুলো যখন শেয়ার করলেন, ওনার হাজবেন্ড কিন্তু একবারের জন্য বলেন নাই যে আরে ধুর তোমার মানসিক সমস্যা এটা সেটা, এরকম কিছুই বলেন নাই। ওনার হাজবেন্ডও কিছু একটা টের পেয়েছিলেন, কারণ উনি তো ওনার পরিবারের সদস্যদেরকে চিনতেন যে কে কেমন হতে পারে। উনি একটা বুদ্ধি করেন তখন,
উনি করেন কি, ওনার স্ত্রীকে নিয়ে উনি ওনার শ্বশুর বাড়িতে চলে যান, অর্থাৎ এই যে নীরব ভাইদের বাড়িতে চলে যান। যাওয়ার পর ওনার শ্বশুর শাশুড়িকে সব কথা খুলে বলেন যে এই ঘটনা হচ্ছে, আমি তো আমার বাসায় থেকে কিছু কাজ করতে গেলে তো ওরা বুঝে যাবে, আপনারা কিছু একটা করেন। তখন এই নীরব ভাইয়ের বাবা উনি খোঁজ নিতে নিতে একজন ভালো হুজুরকে পেয়ে যান। সেই হুজুরের কাছে ওনারা যান। তো সেই হুজুরের নামটি বলতে পারেননি। ওনাদের বাড়ি থেকে যে খুব বেশি দূরে তা না, 3-4 গ্রাম পরেই আর কি সেই হুজুরের বাড়ি। ওনারা যখন ওখানে গিয়েছেন দেখা গেল যে ওখানে অনেক মানুষ, বিশাল সিরিয়াল লেগে আছে। আস্তে আস্তে ওনাদের সিরিয়াল আসলো। তো হুজুরের কাছে যাবার পর সব বিষয় যখন খুলে বললেন, তখন ওই হুজুর রুকিয়া শুরু করলেন। রুকিয়া করার অল্প সময়ের মধ্যেই এই নীরব ভাইয়ের বোনের উপরে জিন হাজির হয়ে যায়। হাজির হয়েই তো ওই হুজুরকে গালিগালাজ করতে থাকেন। তখন হুজুর বলেন যে তোকে কে পাঠিয়েছে বল, কেন আসছিস, এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস, ওই মেয়ে কি কোনো ভুল করেছে, অন্যায় করেছে? তখন ওই জিন বলে না, ওই মেয়ে কোনো ভুল করে নাই, অন্যায় করে নাই, আমি নিজের ইচ্ছা আসি নাই, আমাকে আমার ওস্তাদ এখানে আসতে বলেছে, আমাকে চালান দেওয়া হয়েছে। মূলত ওইখানে এমন একটা ব্যাপার আছে যার কারণে আমাকে এখানে চালান দেওয়া হয়েছে, কিন্তু কি ব্যাপার এটা আমি বলবো না। তখন এই কথা শোনার পর হুজুর তো যান ভীষণ রেগে। উনি ওনার পদ্ধতি অনুযায়ী এমন কিছু রুকিয়া করতে থাকেন যাতে করে ওই জিনের শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। উনি বলতে থাকেন যে কি কারণে আসছিস খুলে বল, আর কে পাঠাইছে এটাও তোকে বলতে হবে। তখন ওই জিন বলে হ্যাঁ, কি কারণে আসে এটা আমি বলবো, কিন্তু কে পাঠাইছে এটা আমি বলবো না। মানে ঠিক কোন লোকের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখান থেকে পাঠানো হয়েছে। হুজুরও নাসর বান্দা, উনি এটা শুনবেনই। এরপর একটা সময় বলতে থাকে যে এই যে যেই মেয়েটা, এই মেয়ের যে ভাসুর, তার এই ভাসুরের যে ওয়াইফ, তারপর তার যে যা, সবাই মিলে এই কাজটি করেছে। মূলত এই মেয়েকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলতে হবে। এরপর স্ত্রীর শোকে হয়তোবা এই লোকটাও পাগল হয়ে যাবে, বা পরে যদি আর একটা বিয়েও করে একই রকম কাজ করবে, সে একটা সময় উন্মাদ হয়ে যাবে। তাহলে তো এর সহায় সম্পত্তি, মানে পাগলের তো আর কোনো সহায় সম্পত্তির ভাগাভাগি হবে না, তখন এরাই ভাগযোগ করে নিয়ে নিবে। এইটাই হচ্ছে তাদের ইচ্ছা, আর সেই ইচ্ছাটা বাস্তবায়ন করার জন্যই আমাকে এখানে পাঠানো হয়েছে। তখন ওই হুজুর বলে যে তুই কি কি কাজ করছিস সেটা এখন আর তোকে জিজ্ঞেস করবো না, আমি বের করে নেব, এখন তুই শুধু বল তুই এখান থেকে যাবি কিনা, এই মেয়েকে ছেড়ে যাবি কিনা। তখন ওই জিনটা বলে আমার যাবার কোনো উপায় নেই, আমি এই কাজ করার জন্যই আসছি, আমার ফেরত যাওয়ার কোনো সুযোগই নেই। তখন ওই হুজুর বলেন ঠিক আছে, তোকে ফেরত যেতে হবে না, তোর যা কাজ করার দরকার আমি করতেছি। এই বলে ওই জিনটাকে উনি কাচের বোতলে বন্দি করে ফেলেন। এটা কিন্তু সমাধান হলো না। হুজুর বলেন যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে জিনটাকে বন্দি করেছে, সমাধান হয়ে গেছে। না, সমাধান হয়নি। এই মেয়ের শরীরে এমন কিছু জাদুটোনা করা হয়েছে যার কারণে এই মেয়ের অনেক ক্ষতি হয়েছে। এখন সেই কাজগুলোর সমাধান করতে হবে। প্রথমত, বাড়ির বিভিন্ন জায়গায় নাকি তাবিজ পুঁতে রাখা হয়েছিল। হুজুর বলেন যে ওই বাড়িতে 3টা তাবিজ পুঁতে রাখা হয়েছে। একটা তাবিজ চুলার পাশে গেড়ে রাখা হয়েছে। চুলায় যখন আগুন জ্বালানো হয় তখন ওই তাবিজটাও উত্তপ্ত হয়, আর তখন এই মেয়ের শরীরটা জ্বালা পোড়া অনুভূত হয় শরীরে। সে খুব অস্বস্তি বোধ করতে থাকে, তার স্বামীকে সে সহ্য করতে পারে না। তারপর সে যেখানে ঘুমায় সেই খাটের নিচেও তাবিজ গাড়া আছে, আর ওই উঠানে তাবিজ গাড়া আছে। এই 3টা তাবিজ আছে। হুজুর তখন একটা কাজ করেন, সেটা হচ্ছে যে উনি ওই যারা আসছিলেন আর কি, এই নীরব ভাইয়ের বোন, তার হাজবেন্ড, তারপর নীরব ভাইয়ের মা বাবা, ওনাদের সবার সামনে ওনার 2 হাতকে উঁচু করে ধরেন, বলেন যে দেখেন তো আমার হাতে কিছু আছে কিনা। ওরা বলেন না, কিছু নাই তো। তখন সবার সামনে উনি হাত মুষ্টিবদ্ধ করেন, এরপর চোখ বন্ধ করে কিছু একটা পড়তে থাকেন। এরপরে যখন উনি ওনার 2 হাত খুলেছেন, এক হাতে একটা তাবিজ আর এক হাতে 2টা তাবিজ চলে আসছে, এবং দেখা যাচ্ছে যে এই তাবিজের গায়ে মাটি লাগানো আছে, মানে সদ্য মাটির ভিতর থেকে এটা তুলে আনা হয়েছে, ওনার হাতেও মাটি। তখন উনি একটা বিশেষ পদ্ধতিতে রুকিয়া করে ওই তাবিজ 3টা ধ্বংস করে দেন। এরপর উনি বলে দেন যে এখন এই মেয়ের উপর জাদুর কোনো প্রভাব নাই আল্লাহর রহমতে, তবে তার শারীরিক বেশ কিছু অসুবিধা তৈরি হয়েছে, এটা এখন ডাক্তারি চিকিৎসায় ওষুধ টষুধ খাওয়ালে ভালো হয়ে যাবে। তবে ভবিষ্যতের জন্য সাবধান থাকতে হবে, কারণ এরা এই কাজ করে যে থেমে যাবে তা কিন্তু না, এরা কিন্তু এটা করতেই থাকবে। সুতরাং সামনে খুব সাবধানে থাকতে হবে। এরপর থেকে
আল্লাহর রহমতে ওনারা অনেক সচেতন হয়ে যান এই বিষয়গুলোতে, যাতে করে নতুন করে কোনো কিছু হলেই টের পেয়ে যান। তো এখন আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এই যে আমরা আজকের এপিসোডে ঘটনা দুটি শেয়ার করলাম, দেখুন যে দ্বিতীয় যে ঘটনাটা, এটা কিন্তু সম্পত্তির লোভে কাজটি করেছে। কাউকে যদি পাগল বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুবিধা, তার সম্পত্তিগুলো হাতিয়ে নেওয়া যায়। পাগল বানানোর বিভিন্ন পদ্ধতি আছে, জাদুটোনা করে পাগল বানানো, তারপর এমন কোনো পরিবেশ সৃষ্টি করে দেয়া যাতে করে সে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে পাগল হয়ে যায়। পাগল হয়ে গেলে তাকে তো পাগলাগারদে পাঠিয়ে দেওয়া যাবে। একবার যদি পাগলাগারদে পাঠানো যায় আর কোনো খোঁজ খবর নেবে না, বছরের পর বছর পার হয়ে যাবে, খোঁজ খবর নেবে না। এদিকে সে পাগলদের সাথে থাকতে থাকতে আরো বদ্ধ উন্মাদ হয়ে একটা সময় ওখানেই মারা যাবে। এমন কিন্তু বহু আছে। আপনারা যদি পাবনা মেন্টাল হসপিটালে কখনো যান, একটু খোঁজ খবর নেন, দেখবেন যে কত মানুষকে এভাবে ইচ্ছাকৃতভাবে পাগল বানিয়ে পাগলদের সাথে রেখে রেখে একদম সত্যিকারের পাগল বানিয়ে ফেলেছে। সম্পত্তির লোভ সহ বিভিন্ন ধরনের সমস্যার কারণে এরকম কিন্তু হয়েছে। তাছাড়া বিভিন্নভাবে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তো এমনিতেও মানুষ পাগল হয়ে যায়, সেটা তো আছেই। কিন্তু এই চক্রান্তমূলক পাগল তৈরি করা, এটাও কিন্তু বহু নিদর্শন আমরা দেখতে পাই। সুতরাং আমরা সাবধান থাকব, আমাদের আত্মীয় স্বজনদের থেকে আমরা সতর্ক থাকবো যে কারা এই কাজ করতে পারে, তাদের থেকে আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখবো। তবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, এটা কিন্তু একটা কঠিন হাদিস, যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না। কিন্তু যাদেরকে আমরা ক্ষতিকর মনে করবো তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করব। এটা কিন্তু নিজেদের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ জানাচ্ছি আওয়াল ইসলাম নীরব ভাইকে, আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের লিওন ভাইকে আপনাদের পাঠানো ঘটনার জন্য। নিঃসন্দেহে আজকের ঘটনা দুটি আমাদের জন্য শিক্ষামূলক ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন। প্রিয় লিসেনার্স, ঘটনা দুটি কেমন লেগেছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। ঘটনাটি ঘটেছে নরসিংদীর পঞ্চবটি ঘাট এলাকায়। ঘটনার সময়কাল 2002 সাল, আর যদি মাসের হিসাব করতে যাই তাহলে সেটা জ্যৈষ্ঠ মাস ছিল। ঘটনাটি মূলত যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে রিফাত। ওই সময় তার বয়স ছিল 17 কি 18 বছর। তার বাবা জীবিত ছিল না। ওই পঞ্চবটি ঘাটেই তাদের একটা দোকান ছিল। তার চাচা ছিল, মূলত চাচার দোকানগুলো দেখাশোনা করতেন। রিফাত লেখাপড়া করতেন। একদিন সারাদিনই মোটামুটি টিপটিপ করে বৃষ্টি হয়েছে, ঘর থেকে বাইরে বের হতে পারে নাই। আর রিফাতের ঘর থেকে বাইরে বের না হলে খুব একটা ভালো লাগতো না। সারাদিন তো বের হতে পারে নাই। সন্ধ্যার পর বৃষ্টিটা যখন কমে এসেছে তখন মনে হলো যে যাই একটু পঞ্চবটি ঘাটে যাই, একটু চা খেয়ে আসি। ওই চিন্তা থেকেই রিফাত বাড়ি থেকে বাইরে বের হয়েছে আর কি। তো যেই দোকানে বসেছে চা খেত, ওই দোকানটাই শুধু খোলা আছে, আর অন্য সব দোকানই বন্ধ। সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে, সন্ধ্যার পরেও লোকজন নাই, ওই দোকানটাও বন্ধ করে দিচ্ছিল। তখন রিফাত গিয়ে বলে যে ভাই আমাকে একটু চা খাওয়ান। এখন উনি তো দোকান বন্ধ করে দিচ্ছে, উনি বলছে যে চা তো এখন হবে না, এখন তো পানি গরমও নাই, আর অল্প একটু আছে, এটা দিয়ে 1 কাপ চা ভালো করে হবে না। তখন রিফাত বলে যে আসছি এত কষ্ট করে, যতটুকু আছে এটা দিয়ে আমাকে একটু চা বানাই দেন। তখন উনি বলছে যে আমার রে বাবা একটা কাজ আছে, তোমার চা খাওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমি তোমাকে চা বানাই দিচ্ছি, তুমি চা খাওয়ার পর এই কাপটা বাসায় নিয়ে যেও, সাথে করে কালকে আসার সময় আবার নিয়ে আসবা। তো ওরকমটাই কথা হয়েছে। তো উনি তাকে চা বানিয়ে দিয়ে দোকান বন্ধ করে চলে গেছে। তো রিফাত চা খাচ্ছে, হঠাৎ করে দেখতে পায় যে রিফাত যেই বেঞ্চে বসে আছে, চার যে দোকানগুলো থাকে দেখা যাচ্ছে যে এপাশ ওপাশ দুটো বেঞ্চ থাকে অধিকাংশ জায়গাগুলোতে, মুখোমুখি অনেকে কথা বলেন আর কি। তো ওই উল্টো বেঞ্চে আরেকজন বসে আছে। এতক্ষণ কিন্তু সে ছিল না। চা যখন অর্ধেকটা খাওয়া হয়েছে তখন সে দেখতে পাচ্ছে, দেখে যে এই লোকটার বয়স বোঝা যাচ্ছে না। লোকটা লুঙ্গি পরা, শার্ট পরা, আর মাথায় লাল সাদা রঙের একটা গামছা দিয়ে মাথা মুখ ঢেকে রাখা। লোকটা তার দিকে মুখ করে বসে আছে, চেহারা দেখা যাচ্ছে না। এই লোকটা কে, এইভাবে মুখ ঢেকে আছে? রিফাত চিন্তা করলো তার কোনো বন্ধু বান্ধব না তো, দুষ্টামি করার জন্য এরকম আসছে। প্রথমে 1 মিনিট ধরে লোকটাকে অবজার্ভ করেছে।
তবে তার শারীরিক গঠন, হাত পা দেখলে তো মানুষের বয়স বোঝা যায়। মনে হচ্ছে না তার বন্ধুদের বয়সী কেউ এটা। তখন রিফাত তাকে বলল যে ভাই, আপনার নাম কি, বাড়ি কোথায়? আপনাকে তো দেখে এলাকার বলে মনে হচ্ছে না। আর আপনি কি এলাকার? বলেন, বৃষ্টির জন্য বাড়িতে যেতে পারছেন? আমার কাছে ছাতা আছে, আমি দিব, বা আপনাকে বাসায় আগায় দিয়ে আসি। ওই লোকটা কোনো কথা বলে না, একদম চুপচাপ। তো রিফাতের মনে একটু সন্দেহ লাগে যে কি ব্যাপার, কোনো কথা বলে না কেন? আবার চোর ডাকাত নাকি? মুখও দেখা যাচ্ছে না। তবে মুখটা যে একদম পেঁচিয়ে রাখা তা কিন্তু না। অনেক সময় গামছা দিয়ে আমরা যদি মুখ ঢেকে রাখি, তখন দেখা যায় মাঝখানের দিকে নৌকাকৃতির এক ধরনের একটা শেপ তৈরি হয় মাঝখানে গ্যাপে। ওই গ্যাপে কিন্তু চেহারা কিছুটা দেখা যায়। ওই রকমটা ছিল। আর যেহেতু ওই সময় অন্ধকার ছিল, চারদিকে বিদ্যুৎও ছিল না ওই সময়, যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, সন্ধ্যার পরও বৃষ্টি হয়েছে, তখন রিফাত চিন্তা করলো যে যেভাবেই হোক এই লোকটার চেহারা দেখতেই হবে, কেন দেখায় না? এদিকে অন্ধকার, দেখাও যাচ্ছে না। ওই লোকটার চেহারা ভালো করে দেখার জন্য কি করেছে, রিফাত একটু একটু করে এগিয়ে গিয়েছে। রিফাত এলাকার ছেলে, ভয় কিসের? আর একটু যদি চোর ডাকাত হয় তাহলে তাকেও তো ধরতে হবে। এমত অবস্থায় হঠাৎ করে আকাশে বিজলির চমক হয়েছে, আর ওই আলোতে রিফাত ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে। 1 সেকেন্ডেরও কম সময় যেটা দেখে, তা দেখে রিফাতের পিলে চমকে যায়। রিফাত দেখে যে এই যে লোকটা, এর মুখমণ্ডলটা সম্পূর্ণ লাল বর্ণের, চোখ দুটো অনেক বড় বড়। আর কয়লা অনেক সময় কি হয়, জায়গায় জায়গায় লাল, জায়গায় জায়গায় একটু কালো হয়ে থাকে, ওই রকম ওই মুখটা এত লাল যে কয়লার মতো জল জল করছে, কিছু কিছু জায়গায় কালো। এটা দেখার সাথে সাথে রিফাত চিৎকার করে বলে ওঠে, হায় আল্লাহ, এটা আমি কি দেখলাম? এই বলে সে চায়ের কাপ ছাতা মাথা রেখে যেদিকে পেরেছে দৌড় দিচ্ছে। কোন দিকে দৌড় দিচ্ছে সে খেয়াল করে নাই। হঠাৎ করে মনে হলো কে যেন তার কাঁধের উপর চাপ দিয়ে ধরেছে। এমন ভাবে চাপ দিয়ে ধরেছে, রিফাত আর এক পাও আগাতে পারছে না। অনেক কষ্টে পেছন দিকে ঘুরে তাকিয়ে দেখে ভয়ঙ্কর এক দৃশ্য। একটু আগে তো ওই বিজলির চমকে 1 সেকেন্ডেরও কম সময় দেখেছিল, কিন্তু এখন দেখে এই লোকটার মাথার উপর সেই গামছাটা এখন আর নাই। মনে হচ্ছে তার মুখটা কয়লার মতো জ্বলছে, পুরো মুখটাই একই রকম। আর বৃষ্টির পানি মাথার উপর পড়ছিল। তখন কিন্তু আবার একটু বৃষ্টি বেশি শুরু হয়েছিল। ওই বৃষ্টির পানি যখন তার মাথার উপর পড়ছে, তখন মনে হচ্ছে সেখান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, মানে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। কোনো গরম জিনিসের উপর আমরা পানি ফেললে যেরকম ধোঁয়া ওঠে না, ওই রকম মুহূর্তের মধ্যে পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে, এমনটা। আর রিফাত তো নদীর কাছেই ছিল। ওই লোকটা টানতে টানতে রিফাতকে নদীর দিকে নিয়ে যেতে থাকে। নদীর দিকে নিয়েও যায়। রিফাত চিৎকার করার চেষ্টা করলেও তার গলা দিয়ে একটু স্বরও বের হচ্ছিল না। নদীর কাছে নিয়ে গিয়ে ওই লোকটা রিফাতকে নিয়েই নদীর ভিতরে নামে, আর রিফাতকে সমানে চুবাতে থাকে। অনেকক্ষণ ধরে চুবিয়েছে। রিফাত বুঝতে পারলো এখন আর তার বাঁচার আর কোনো আশা নেই, সে বাঁচার আশা ছেড়েই দিয়েছে। এমত অবস্থায় হঠাৎ করে কি করে, ওই লোকটা রিফাতকে শূন্যে তুলে ঢিল ছুঁড়ার মতো ছুঁড়ে মারে নদীর পাড়ে। রিফাত তো গিয়ে নদীর পাড়ে পড়েছে, যদিও বা কর্দমাক্ত অবস্থা ছিল, ব্যথা তুলনামূলক কম পেয়েছে, তারপরেও কম পেলেও সেটাও বেশ ভালোই বলতে হবে। ওই লোকটা তখন আবার হাঁটতে হাঁটতে রিফাতের কাছে যায়, গিয়ে বলে, আমি যেটা ওয়াদা করেছিলাম সেটা আমি করছি, তোর যা ক্ষতি করার দরকার আমি করে দিছি, তুই আর বেশি দিন বাঁচবি না। এটা বলেই ওই লোকটা ভ্যানিশ হয়ে যায়। রিফাত কিন্তু অজ্ঞান হয় নাই, তার সেন্স আছে, সে উঠতে পারছে না, শরীরে এত যন্ত্রণা। অনেকক্ষণ পর রিফাত রিফাত বলে চিৎকার করতে করতে কেউ একজন আসছে। তার কণ্ঠস্বর শুনে বুঝতে পারে এটা তার চাচা। তখন অনেক কষ্টে সে একটু কথা বলার চেষ্টা করে। তো চাচা ওই আওয়াজ ধরে কাছে চলে আসে রিফাতের, দেখে যে রিফাতের এই অবস্থা। তখন তাকে টেনে তোলে এবং বাড়িতে নিয়ে যায়। তার কিন্তু সেন্স ছিল পুরোটাই। বাড়িতে যাওয়ার পর তার মায়ের কাছে, তার চাচার কাছে সব ঘটনা খুলে বলে যে এই ঘটনা, আমি এরকম একটা জিনিস দেখছি এবং আমাকে পরে এই কথা বলে গেছে। রিফাতের মা চিন্তা করেছে যে রিফাত তো এমনি একটু দুষ্টু প্রকৃতির, বিভিন্ন ছেলেপেলেদের সাথে মাঝে মাঝেই গন্ডগোল করে,
মারামারি করে, নালিশও করে তার নামে এসে বাড়ির উপরে। হয়তোবা তারই এরকম কিছু শত্রু ছেলে পেলে ওকে এই ধরনের শায়েস্তা করেছে। বিষয়টা আসলে উনি ওইভাবে আমলে নেন নাই। এরপর যে সমস্যাটা শুরু হয় সেটা হচ্ছে রিফাত ঠিক মতো শ্বাস নিতে পারতো না। নিঃশ্বাস নিতে তার খুব কষ্ট হতো, নিঃশ্বাস ছাড়তে কষ্ট হতো। নিঃশ্বাস ছাড়ার সময় এমন শব্দ হতো, অনেক সময় আমরা যদি কোনো বেলুনে বাতাস ভরার পর সেই বেলুনের বাতাসটা আস্তে করে ছেড়ে দিতে থাকি, তখন যেই দিক দিয়ে বাতাস বের হচ্ছে ওই জায়গাটাতে শো শো শব্দ ছাড়াও এক ধরনের ফর 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 শব্দ হয়। সে যখন নিঃশ্বাস ছাড়তো শো শো শব্দ ছাড়া ওই ধরনের একটা ফর 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 শব্দ হতো। তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, চেক আপ করা হয়। ডক্টর বলেন যে ওর ফুসফুসে ইনফেকশন হয়েছে আর সেখানে পানি জমে গেছে। হঠাৎ করে কেন এমনটা হলো, আর এমন সমস্যাই বা এত দ্রুত কেন হলো, ইনফেকশন এত দ্রুত কেন হলো, এটাও ডাক্তার আসলে ওভাবে বলতে পারছিলেন না। উনি কিছু ওষুধ লিখে দিয়েছিলেন যেগুলো রিফাতকে খেতে বলেছিলেন। তো সেই ওষুধগুলো কিনে বাড়িতে চলে আসা হয়। রিফাত খাচ্ছিল কিন্তু এর কোনো উন্নতি হচ্ছিল না। 1 মাস এভাবে চলে। এর মধ্যে কিন্তু তার সাথে কোনো প্যারানরমাল সমস্যা যে স্বপ্নের মধ্যে কিছু দেখছে এরকম কিছু না। 1 মাস পর একদিন সকালবেলা রিফাত ঘরের দরজা খুলছিল না, অনেক বেলা হয়ে গিয়েছিল। তার মা তাকে ডাকছিল, কোনোভাবেই যখন উত্তর পাচ্ছিল না, দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে যে রিফাত আর পৃথিবীতে নেই, মারা গিয়েছে। সে যেহেতু এই ফুসফুসে ইনফেকশন, তারপর পানি জমা, এই সংক্রান্ত কারণে অসুস্থতায় ভুগছিল, সকলেই ধারণা করে এই কারণে সে মারা গেছে। তবে এখানে একটা অন্য রকমের গন্ধ পেয়েছিলেন তার চাচা। তার চাচা বলছিলেন রিফাতের বাবার মৃত্যুটাও রহস্যজনক, ও এভাবে মারা গেল, আসলে ব্যাপারটা কি এটা আমাকে জানতে হবে। তখন রিফাতের চাচা স্থানীয় এক হুজুরকে নিয়ে আসেন। তো হুজুর ওই বাড়িতে আসার সাথে সাথে বলেন যে এখানে এমন একটা নেগেটিভ এনার্জি রয়েছে, যেই নেগেটিভ এনার্জিটা পুরোপুরি খারাপ বলা যাবে না, আবার ভালো এটাও বলতে হবে, কিন্তু কেন রিফাতের সাথে এই আচরণ করেছে তা আমি এইখানে থেকে বুঝতে পারবো না। আমি বাসায় যাই, বাসায় গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করে আপনাদেরকে দ্রুত জানানোর চেষ্টা করছেন। আমার বাড়ি খুব বেশি দূরে ছিল না। উনি ওখান থেকে বাড়িতে চলে যান। ঘন্টাখানেক পর আবার উনি ফেরত আসেন। ফেরত এসে প্রথমে রিফাতের চাচাকে ডাকেন, রিফাতের মাকে তখনও ডাকেন নাই। চাচাকে ডেকে বলেন যে এখানে এমন একটা রহস্যময় উপস্থিতি রয়েছে যেটার যেটাকে হাজির করা ছাড়া আসলে কোনোভাবেই বলা মুশকিল। কারণ এই জিনিসটা আসলে কি এটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ অন্যান্য জিনদের সাথে এর বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য দেখা যাচ্ছে। এই জন্য একে হাজির করতে হবে। তখন রিফাতের চাচার সামনেই কোনো একজন ব্যক্তির উপরে তাকে ডেকে এনে তার উপর হাজির করা হয়। ওই সময় অবশ্য রিফাতের মাকে ডেকে আনা হয়েছিল, কারণ এটুকু করতে মধ্যবর্তী কিছুটা সময় চলে গিয়েছিল। তো রিফাতের মাও আসছে। অল্প সময়ে রুকিয়ার মাধ্যমেই মূলত ওই ব্যক্তির উপর ওই জিনটা হাজির করতে হুজুর সক্ষম হন আল্লাহর রহমতে। অনেক সময় হয় না, ওই জিন এসে বলে যে এই আমাকে কেন হাজির করছিস, এই হুজুর তোকে আমি দেখে নেব, এরকম কিছু না। খুব ভদ্রভাবে হাজির হয়েই ওই হুজুরকে সালাম দেয় এবং হুজুরকে বলে হুজুর আপনি ভালো আছেন। হুজুর এই ধরনের সম্বোধনে বেশ অবাকই হন। রিফাতকে এইভাবে ক্ষতি করলো, আবার এত সুন্দর নরম ব্যবহার করছে, বিষয়টা তো আসলে স্বাভাবিক না, ব্যাপারটা কি? তখন ওই হুজুর জিনকে বলেন যে আচ্ছা তুমি বলো তো, তুমি কেন এই রিফাত নামক ছেলেটার এরকম ক্ষতি করলা, ওর কি অপরাধ ছিল? এরপর ওই জিন যেটা বলে সেটা শুনে সকলেরই চক্ষু চরক গাছ। সেই জিন বলে যে টানা 3 বছর বন্দি থাকার পর গত 2 দিন না, গত মাসখানেক আগে সে মুক্তি পেয়েছে, আর মুক্তি পাওয়ার 2 দিনের মাথায় সে রিফাতকে আক্রমণ করেছে। রিফাতের সাথে তার কি শত্রুতা
জিন বলে না, রিফাতের সাথে তার কোনো শত্রুতা ছিল না, শত্রুতা ছিল মূলত রিফাতের বাবার সাথে। কি সেই শত্রুতা? তখন ওই জিন বলে, আজ থেকে প্রায় 8 বছর আগে, অর্থাৎ ঘটনাটি ঘটেছে 2002 সালে, 1996 সালের দিকে, যখন রিফাতের বাবা ওই পঞ্চবটি ঘাটেই একটি দোকান চালাতেন। সন্ধ্যার পর দোকান বন্ধ করে বাড়িতে আসতেন। তো উনি সন্ধ্যার পর বাড়িতে ফিরছিলেন। বাড়িতে ফেরার পথে উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে উনি রাস্তার পাশে একটি লাল রঙের একটা মোটা সাপ দেখতে পান। এই সাপটা অন্য 8-10টা লাল রঙের সাপের মতো ছিল না, এটা সিঁদুরে লাল বলতে যেটা বোঝায় এইরকম লাল রঙের সাপ ছিল। রিফাতের বাবা চাইলে কিন্তু অনায়াসেই রাস্তাটা ধরে সে চলে যেতে পারতো, আর ওই সাপটা রাস্তাতে পার হচ্ছিল বিষয়টা এরকম না, রাস্তার এক পাশে ছিল, সে নেমে যাচ্ছিল রাস্তার আর এক সাইডে। রিফাতের বাবা যখন দেখলো সাপটা খুব ধীর গতিতে নামছে, মনে হচ্ছে সাপটা আহত, তখন রিফাতের বাবা সে কি করেছে, সে রাস্তার পাশে পড়ে থাকা একটা লাঠি দিয়ে উপর্যুপুরি ওই সাপটিকে আঘাত করেছে। সাপটিকে আঘাত করে ক্ষান্ত হয় নাই, আধমারা অবস্থায় রাস্তার এক পাশে আবার টেনে তুলেছে। ওই সময় রাস্তার পাশে কিছু পাটখড়ি শুকাতে দেওয়া হয়েছিল। উনি এই পাটখড়িগুলো কয়েকটা ভাঙছে। ভাঙার পর উনি ওই সিগারেট খেত, ওনার কাছে ম্যাচ ছিল, এই ম্যাচ দিয়ে ওই পাটখড়িতে আগুন জ্বালিয়েছে। কয়েকটা পাটখড়ি ভেঙে মাটির উপর রেখে সের উপর আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালানোর পর ওই সাপটাকে আর একটা মোটা পাটখড়ির উপর তুলে ওই আগুনের উপর ফেলেছে। যখনই ওই আগুনের উপর ফেলেছে তখন নাকি আর্তনাদ ভেসে আসছে, যারে মরে গেলাম, পুড়ে গেলাম, শেষ হয়ে গেলাম, কান্নাকাটি, এরকম আওয়াজ। অল্প সময়ের মধ্যে সে আওয়াজটা থেমে যায়। এরপর রিফাতের বাবা সে কাছে যায় দেখতে যে সাপটা কতটুকু পুড়েছে। রিফাতের বাবা দেখতে পায় যে সাপটা পুড়ে একদম চিকন হয়ে গেছে, আর সাপটা লাল টকটকে হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে কোনো লোহা বা তার যদি আমরা আগুনে পোড়াই, পুরাটা লাল হয়ে যায় যেরকম কিছু সময়ের জন্য, ওরকমটা হয়ে গেছে। রিফাতের বাবা আবার এটা খুব ভালো করে দেখেছে। এরপর উনি ওখান থেকে চলে আসে। মূলত যেই সাপটাকে উনি কোনো কারণ ছাড়াই আঘাত করেই ক্ষান্ত হন নাই, উনি সেটাকে আগুনে পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করেছেন। এই সাপটা সাধারণ কোনো সাপ ছিল না, এই সাপটা ছিল হচ্ছে এই জিনটার বাবা। মূলত উনি একটা জায়গায় সফরে গিয়েছিলেন, সেই সফর থেকে উনি ফেরত আসছিলেন। ফেরত আসার পথে উনি সাপের রূপ ধরেই পার হচ্ছিলেন। হঠাৎ করে অজ্ঞতাবশত কোনো মানুষ হয়তো বা তার পিঠে পাড়া দিয়েছে, বা অথবা কোনো একটা সাইকেল ওটার পিঠের উপর দিয়ে উঠে গেছে, যার কারণে আহত হয়েছিলেন। এই জন্য উনি রাস্তার পাশে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাচ্ছিলেন। এমত অবস্থায় রিফাতের বাবা এসে তাকে দেখে ফেলে, আর দ্রুত তাকে আঘাত করে এবং তারপর আগুনে পুড়িয়ে ফেলে। ওই সময় নাকি এই জিনটা তার মায়ের গর্ভে ছিল। আর যখন সে ভূমিষ্ঠ হওয়ার পর দেখা গেল যে তার শরীর সবসময় উত্তপ্ত থাকে। কারণ হচ্ছে যে এই জিনটার বাবা মৃত্যুর পূর্বে যে হালত তার ছিল বা অবস্থা ছিল, এই বৈশিষ্ট্যটা নাকি তার ভিতরে ঢুকে গেছে। এরপর যখন এই বিষয়টা জানাজানি হয় তাদের জিন সমাজে, তার মা তাদের গোত্রের সর্দারের কাছে নালিশ করেন। তার গোত্রের যিনি সর্দার, ওনারা খুবই ভালো জিন, বিশেষ করে এই গোত্রের সবাই ভালো জিন। এরা আঘাত পেলেও কারো উপর প্রতিশোধ নেয় না। তখন ওই গোত্রের সর্দার নাকি বলেছিল যে ওই মানুষটা দুষ্টু, এটা সত্য, কিন্তু তোমরা প্রতিশোধ নিও না, প্রতিশোধ নেওয়াটাই বড় কথা নয়, ক্ষমা করে দাও, ক্ষমাই মহত্বের লক্ষণ। যার কারণে এই জিনটার মা বিষয়টা মেনে নেয়। কিন্তু এই জিনটা যখন একটু বড় হয়, এর বৈশিষ্ট্যগুলো একটু অন্যরকম হয়। আগুন যেরকম খুব দ্রুত সবকিছু পুড়িয়ে ছাই করে ফেলে, এই জিনটা নাকি শিশু বয়সেই অনেক পরিপক্ক হয়ে ওঠে। আর 5 বছর বয়সে সে যখন তার মায়ের কাছ থেকে শুনতে পায় যে তার বাবাকে কোনো কারণ ছাড়াই এরকম নৃশংসভাবে হত্যা করেছে একটা দুষ্টু প্রকৃতির লোক, তখন সে প্রতিজ্ঞা করে যে ওর বংশকে আমি নির্বংশ করব। আর এই জিনটার শরীর সবসময় উত্তপ্ত থাকতো। এমনিতেই তো ওরা লাল বর্ণের ছিল, ওর বাবা যেহেতু লাল বর্ণের ছিল, এও লাল বর্ণ যে শুধু হয়েছে তা না, আগুনের কয়লা যেরকম উত্তপ্ত হয় সে ওই রকম বৈশিষ্ট্যের অধিকারী হয়েছে। এটা নাকি জিনেদের
ক্ষেত্রে কখনো কখনো এটা হয়ে থাকে আর কি। বাবার মৃত্যুর সময়ের যে অবস্থা সেটা কেউ কেউ পেয়ে থাকে, এটা কোনো কারণে কাকতালীয় ভাবে নাকি সে পেয়ে গিয়েছে, এটাই জানিয়েছিল সেই জিনটা। তখন ওই জিনটা এটাও জানে যে তার বাবার মৃত্যুর পর তার গোত্রের তরফ থেকেও কোনো প্রতিশোধ নেওয়া হয়নি, মূলত সেই নিজেই এই প্রতিশোধ নেয়ার কথা। সে যখন তার গোত্রপ্রধানকে জানায়, গোত্রপ্রধানও এই বিষয়টাতে অসম্মতি জানায় যে না, এটা করা যাবে না। এরপর সে এটা না শুনে এই যে রিফাতের বাবা, উনি একদিন দোকান বন্ধ করে আসছিলেন, প্রতিমধ্যে তাকে পেয়ে তাকে মর্মান্তিকভাবে মৃত্যু নিশ্চিত করে। সকালে যখন তাকে পাওয়া যায় তখন দেখা গেল বালির মধ্যে প্রায় কাঁধ অবধি গাড়া ছিল। পরিবারের সদস্যরা মনে করেছিল যেহেতু উনি ব্যবসা বাণিজ্য করতেন, অনেকের কাছে টাকা পাইতেন, উনি আবার অনেকের কাছ থেকে ধার নিতেন, তারাও তাদের কাছে টাকা পেত, সবসময় লেনদেন ঠিকঠাক মতো থাকতো না আর কি। আবার ওনার শত্রুও ছিল। অনেকে চিন্তা করেছিল যে এই শত্রুতাবশত কেউ এই কাজটি করেছে, যার কারণে ওই সময়ে থানায় তারা জিডিও করেছিলেন, এটা একটা পুলিশি কেসও হয়েছিল। এটা এ পর্যন্তই ছিল, কিন্তু কে মেরেছে এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি যে রিফাতের বাবার খুনি কে ছিল। তখন এই যে ঘটনাটা পুরোটা বর্ণনা করে ওই জিনটা, এবং বলার পর বলে যে আমি যেহেতু প্রতিজ্ঞা করেছিলাম যে ওর বংশকে আমি নির্বংশ করব, কিন্তু আমি রিফাতের বাবাকে হত্যা করেছি এটা জানার পর আমার গোত্রের সর্দার আমাকে শাস্তি দেয়, 3 বছর কারাদণ্ড দেয়। আমি 3 বছর কারাদণ্ড ভোগ করে বের হওয়ার 2 দিনের মাথায় রিফাতকে আক্রমণ করি। আর আমি এখানে আসছি, আমি আমার সব কথাই বললাম, হুজুর আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন, চাইলে ছেড়েও দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি জানি আমি এখান থেকে বের হওয়ার পর আমার গোত্রের প্রধান যে কোনোভাবেই জেনে যাবে যে আমি রিফাতকে আক্রমণ করেছি, রিফাতকে হত্যা করেছি এভাবেই, তখন উনি আমাকে শাস্তি দেবেন, আমি সেই শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু আমার বাবাকে যে কোনো কারণ ছাড়াই হত্যা করেছে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। যেহেতু রিফাত তার পরিবারের একমাত্র সন্তান ছিল, ওকে হত্যা করার মাধ্যম দিয়ে আমার প্রতিশোধ শেষ হয়ে গেছে, কারণ আমি যে কোনো শাস্তি মেনে নিতে রাজি আছি। সব কথা শোনার পর আসলে রিফাতের যিনি মা, উনি ওই জিনটাকে আর কোনো শাস্তি দিতে রাজি হন নাই। উনি তাকে ছেড়ে দিতে বলেছেন যে ওকে আমি ছেড়ে দিলাম, ও যেটা করেছে আসলে তার জায়গা থেকে হয়তো সে ঠিক করেছে, আমাদের পক্ষ থেকে সেটা তো আসলে ঠিক বলে মনে হবে না, এটাই স্বাভাবিক। এরপর হুজুরও ছেড়ে দেয় জিনটাকে। ছেড়ে দেওয়ার কিছুদিন পর হুজুর তার অনুগত কিছু জিনদের মাধ্যমে তথ্য নেয় যে এই জিনটা যেটা বলেছে সেই তথ্যগুলো ঠিক কিনা। তবে তারা এসে জানায় যে হ্যাঁ, ও যেটা বলেছে সব তথ্যই ঠিক, সে যা বলেছে সবই সত্য বলেছে, তবে ওই জিনটা এখন কারাগারে রয়েছে, কারণ ওর গোত্রের সর্দার এই বিষয়টা জানার পর তখন তাকে কারারুদ্ধ করেছে। তবে শাস্তি কি হবে এটা এখনো নিশ্চিত হয়নি। এটা তো 2002 সালের কথা, অ্যাকচুয়ালি সেই জিনের শাস্তি কি হয়েছে এটা আমরা কেউ আর জানতে পারি নাই। তো এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় এটাই যে বিনা প্রয়োজনে কোনো প্রাণীকে আঘাত না করা। আপনাদের হারুন মৌলানার ঘটনাটা নিশ্চয়ই মনে আছে, যে ঘটনাটি মাশফিক ভাই আমাদেরকে পাঠিয়েছিলেন, যে হারুন মৌলানা এখনো জিনেদের কারাগারে বন্দী রয়েছেন। কোনো কারণ ছাড়াই নৃশংসভাবে জিনদেরকে উনি হত্যা করেছিলেন, এবং সেই হত্যাকাণ্ডে শরিক করিয়েছিলেন তারই ছাত্রদেরকে তাদের ইচ্ছার বিপরীতে। এরপর হারুন মৌলানার কি পরিণতি হয়েছে আমাদের চ্যানেল লিসেনাররা যারা রয়েছেন তারা নিশ্চয়ই সেই ঘটনাটার কথা মনে করতে পারবেন, যে আজ পর্যন্ত উনি বন্দী আছেন। শেষ পর্যন্ত একটাই কথায় সমাপ্ত হয়েছিল যে উনি যখন মৃত্যুবরণ করবেন তার ডেড বডিটা তার পরিবারের কাছে ফেরত দিয়ে যাবেন। এখনো তার পরিবারের সদস্যরা তার মৃতদেহের অপেক্ষায় আছেন, আর যেহেতু মৃতদেহ পাওয়া যায়নি সুতরাং বলাই যায় উনি এখনো জীবিত আছেন। হারুন মাওলানার যিনি মেয়ে, তখন তো উনি অনেক ছোট ছিলেন, তার বাবার স্মৃতি মনে নাই। এই ঘটনাটা কিন্তু মাশফিক ভাই হারুন মাওলানার যিনি মেয়ের হাজবেন্ড তার কাছ থেকে আরো বিস্তারিতভাবে সংগ্রহ করেছিলেন। সুতরাং এই যে হারুন মাওলানার ঘটনা যেটা আমরা পূর্বে বলেছিলাম, তারপর এই যে জিন হত্যার যে ঘটনাটা এখন শেয়ার করলাম, এই ঘটনা থেকে একটা বিষয় সুস্পষ্ট, সেটা হচ্ছে যে অকারণে আমরা এই ঘটনাগুলো যেন না ঘটাই, বিশেষ করে রাতের বেলা। আর
যখন একজন মানুষ দেখবে যে এই ধরনের একটা সাপ সামনে আছে, এগুলো তো বিরল জিনিস, নিশ্চয় স্বাভাবিক কিছু না। আর উনি শুধু আঘাত করে ক্ষান্ত হন নাই, পাটখড়িতে আগুন ধরিয়ে সেটার উপরে সাপটাকে ফেলে দিয়ে হত্যা করেছেন। এর শাস্তি আসলে ওনার প্রাপ্য ছিল কি ছিল না, এটা আপাতত দৃষ্টিতে মনে হয় যে ছিল। তবে জিনেদের সর্দার উনি এই বিষয়ে প্রতিশোধ নিতে রাজি হন নাই। সন্তান হিসাবে প্রতিশোধ নেওয়াটা ওই জিনটা তার কর্তব্য মনে করেছে, এই জন্যই সে এই কাজটি করেছে। তবে সেটা শুধু রিফাত ভাইয়ের বাবা পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই ভালো হতো, কারণ রিফাত ভাইয়ের তো এই বিষয়ে কোনো দোষ ছিল না। তারপরও এই জিনেদের প্রতিশোধগুলো বংশ পরম্পরায় চলতে থাকে, এটা আমরা বিভিন্ন ঘটনাতে দেখেছি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আফ্রিকান ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক একটি ঘটনা হলে কেমন হয়, আর সেটা যদি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদস্য কাউকে বলে থাকেন তাহলে তো বুঝতেই পারছেন সেটা আরো দুর্দান্ত হবে। হ্যাঁ প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি রবি ভাই পেয়েছেন ওনার এক দুলা ভাইয়ের কাছ থেকে। এই দুলা ভাইয়ের বন্ধু বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, যিনি আফ্রিকান দেশ কঙ্গোতে একটি মিশনে গিয়েছিলেন। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যারা যান অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তারা আফ্রিকান দেশগুলোতেই গিয়ে থাকেন, কারণ সেখানে অনেক দেশ রয়েছে যুদ্ধ বিধ্বস্ত, সেখানে পিস কিপিং মিশন রয়েছে, পিস বিল্ডিং মিশন রয়েছে। এক একজন এক এক ধরনের মিশনে গিয়ে থাকেন, বা সরকার যেভাবে সিলেক্ট করেন সেভাবেই তারা গিয়ে থাকেন। প্রিয় লিসেনার্স, যে ঘটনাটি, এই ঘটনাটি মূলত কঙ্গের কিনশাসা এলাকার, আর এই ঘটনার মূল কেন্দ্রে রয়েছেন যিনি, তার নাম হচ্ছে হুসাই। হুসাই উনি একজন কবিরাজ। কবিরাজ বললে তাকে একটু ছোট করেই বলা হবে, মূলত সে ভয়ঙ্কর এক তান্ত্রিক কবিরাজ। আফ্রিকার দেশ কঙ্গোতে অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক প্রচলিত রয়েছে। শুধু যে কঙ্গোতে আছে তা কিন্তু না, আফ্রিকার যতগুলো দেশ রয়েছে অধিকাংশ দেশগুলোতেই ব্ল্যাক ম্যাজিকের অনেক প্রচলন রয়েছে। তুচ্ছাতিতুচ্ছ বিষয়েও একে অন্যকে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত করে থাকেন। তারপর বিভিন্ন অসুখ বিসুখে মানুষ ডাক্তারের কাছে না গিয়ে কবিরাজের শরণাপন্ন হয়ে থাকেন। আর আফ্রিকায় কিন্তু এরকম ডাক্তার, হসপিটাল, এই জিনিসগুলোর কিন্তু অভাব রয়েছে, যার কারণে কবিরাজদের দৌরাত্ম্য এখানে অনেক বেশি। মানুষ বিভিন্ন কাজে কবিরাজদের শরণাপন্ন হয়ে থাকেন। হুসাই কবিরাজ এমন এক ভয়ঙ্কর তান্ত্রিক কবিরাজ, যিনি তার আপন মাকে শয়তানের উদ্দেশ্যে বলি দিয়ে তার মায়ের মাথার খুলি তার কালো জাদুতে ব্যবহার করে। এছাড়া কঙ্গোতে বিশেষ এক ধরনের পাখি রয়েছে। শুধু যে কঙ্গোতে রয়েছে তা না, অনেক জায়গাতেই রয়েছে। আপনার ঢাকার চিড়িয়াখানাও এটা দেখতে পারবেন, সেটা হচ্ছে ফ্লেমিঙ্গো পাখি। এই ফ্লেমিঙ্গো পাখির উপর বিশেষ এক ধরনের কালো জাদুতে পারদর্শী ছিলেন এই হুসাই কবিরাজ। চলুন হুসাই কবিরাজ সম্পর্কে যেই ঘটনাগুলো শুনেছেন সেই ঘটনাগুলো জেনে আসি, আর সব শেষে বলবো কিভাবে সেনাবাহিনীর ওই সদস্য এই ঘটনাটি জানতে পেরেছিলেন। হুসাই কবিরাজের একজন সহযোগী, যার নাম হচ্ছে ইরাইনা, মূলত ইরাইনার কাছ থেকেই ঘটনাটি শুনতে পেয়েছিলেন। একবার কি হয়, একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সায়হা। এই সায়হা নামক ব্যক্তি, উনি এসেছিলেন এই হুসাই কবিরাজের কাছে। হুসাই কবিরাজ কিন্তু কালো জাদু করতেন, সেই সাথে মানুষের ক্ষতির জন্যই মূলত তার কালো জাদুর প্রয়োগটা বেশি হতো। আফ্রিকাতে কিন্তু কালো জাদু দুই ধরনের প্রয়োগই রয়েছে। এক হচ্ছে মানুষের ভালোর জন্য করে থাকে, আর খারাপের জন্য করে থাকে। ভালোর জন্য যারা করে থাকে কালো জাদু, তারা সমাজে কিছুটা ভালো মানুষ বলে বিবেচিত হয়, বা ভালো কবিরাজ বলে বিবেচিত হয়। আর যারা খারাপের জন্য করে থাকে তাদের বিষয়ে তো না বললেও আপনারা বুঝতে পারবেন। তো এই ইরাইনা তখন এই হুসাইকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করত, তন্ত্র মন্ত্র সংক্রান্ত বিভিন্ন জিনিস এগিয়ে দেয়া, এই কাজগুলো করতো আর কি। তো একবার হয় কি, এই যে সায়হা, উনি আসেন এই হুসাই কবিরাজের কাছে।
এসে বলেন যে তার এক প্রতিবেশী রয়েছে, তার প্রতিবেশী বেশ অনেকগুলো বিয়ে করেছে। আফ্রিকাতে কিন্তু বহু বিবাহের ব্যাপক একটা প্রচলন রয়েছে, কারণ এই হুসাই কবিরাজেরও 8জন স্ত্রী, আর এই 8টা স্ত্রীর ঘরে তার 20 জনের উপরে সন্তান রয়েছে এখনো। তো ওই লোকের এরকম 5-6টা স্ত্রী রয়েছে, তার মধ্যে 4টা স্ত্রীর সন্তান সম্ভবা। এই সন্তানগুলোকে গর্ভপাত করাতে হবে, নষ্ট করে দিতে হবে। তখন এই হুসাই কবিরাজ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দাবি করে বসেন। কঙ্গোতে যেই কারেন্সি চলে, আমরা বোঝার সুবিধার্থে টাকা শব্দটাই ব্যবহার করবো, যে মোটা অঙ্কের টাকা দাবি করে বসেন। এখানে একটি কথা প্রিয় লিসেনার্স বলে দিই, কারণ তারা তো স্থানীয় ভাষায় নিজেদের মধ্যে কথোপকথন করবেন বা করেছেন, আমরা বোঝার সুবিধার্থে বাংলাতেই বলবো। তো ওই লোকটা এসে বলে যে এই ঘটনা, এই কাজটা করতে হবে। তো হুসাই কবিরাজ বলে ঠিক আছে, আমাকে এই পরিমাণ টাকা দিতে হবে। ওই লোকটা রাজি হয়ে যায়। এরপর যে কাজটি হয় সেটা হচ্ছে, এই যে ইরাইনা, তিনি দেখছেন হুসাই কবিরাজ কি করলেন, ঘরের ভিতর থেকে ধান জাতীয় কোনো এক ধরনের বীজ নিয়ে আসলেন। এটার উপরে বেশ কিছু মন্ত্র পড়ছেন আর তার আঙ্গুল দিয়ে এগুলোকে নাড়াচাড়া করছেন, মাঝে মাঝে ফু দিচ্ছেন, মানে সবগুলো ধানে যেন বা ধান জাতীয় বীজের জন্য তার ফুটা লাগে। বেশ কিছুক্ষণ এমন করে উনি বাড়ির উঠোনে সেগুলো ছড়িয়ে দিলেন। অল্প সময়ের মধ্যে দেখা গেল বিশাল বিশাল সমস্ত ফ্লেমিঙ্গো পাখিগুলো উঠোনে এসে সেগুলো খেতে শুরু করলো বা খাওয়া শুরু করলো। এর মধ্যে কি হলো, এগুলো খাওয়া শেষ করে 5টা পাখি বাদে বাকি সবগুলো পাখি উড়ে চলে গেল। আর এই 5টা পাখি এমন হয়ে গেল যে এগুলো মনে হচ্ছে একদম আর্টিফিশিয়াল পাখি, মূর্তির মতো দাঁড়িয়ে গেছে, কোনো নড়াচড়া নাই, কিচ্ছু নাই। এগুলোকে সুন্দর করে ধরে হুসাই কবিরাজ তার ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাওয়ার পর ঘরের মধ্যে একটা লাঠি জাতীয় জিনিস আড়াআড়িভাবে রাখা ছিল, সেটার উপরে এগুলোকে বসালো। এগুলো দিব্যি ভদ্রভাবে বসে রইল। এরপর হুসাই কবিরাজ এক ধরনের ছাইয়ের উপরে মন্ত্র পড়া শুরু করলো। মাঝে মাঝে সে কি করে, মন্ত্র পড়ে পড়ে ওই ছাইগুলো ওই 5টা ফ্লেমিঙ্গো পাখির উপরে ছুড়ে দেয়। এরকম 5-10 মিনিট করার পর 3টা পাখি জানালা দিয়ে উড়ে চলে যায়, 2টো পাখি রয়ে যায়, আর এই 2টো পাখি ঠাস ঠাস করে ফ্লোরে পড়ে যায়। ফ্লোরে পড়ে যাওয়ার পর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। সেটা হচ্ছে, এই 2টো পাখির পেট ফুঁড়ে মনে হলো 7-8টা পা বিশিষ্ট অদ্ভুত টাইপের একটা প্রাণী বের হয়ে আসলো। এই 2টো জিনিস যখন বের হয়ে আসলো, তখন এই হুসাই কবিরাজ কি করলো, খপ করে এই 2টোকে ধরে ফেললো। ধরে আগে থেকে জ্বালিয়ে রাখা একটি চুলার মধ্যে এই 2টোকে ফেলে দিল। আর ওই যে পাখি 2টো পড়ে থাকলো, ওদের তো মরে গেছে এখন, ওই 2টো তার উঠোনে ছুড়ে দিল। হুসাই কবিরাজের 2টো পালিত কুকুর ছিল, এই কুকুর 2টো পাখি 2টোকে খেয়ে দিল। এখন ওই যে 2টো আজব প্রকৃতির বা আজব গঠনের প্রাণী, এটা ওই আগুনে পুড়ছে। এরপর আরো ভালো করে পোড়ানোর জন্য আগুনের তাপ বাড়িয়ে দিল হুসাই কবিরাজ। ইরাইনাটা দেখছে, আর প্রয়োজনীয় কোনো কিছু জিনিস যদি চায় সেটা এগিয়ে দিচ্ছে। এরপর কি হলো, ওই জিনিসগুলো যখন পুরো ছাই হয়ে গেল, এরপর ওই ছাইগুলো একত্রে সংগ্রহ করলো, ঠান্ডা করলো। এরপর এই হুসাই কবিরাজ ইরাইনাকে বলল যে যাও, তুমি সাইহার সাথে যাও, গিয়ে যেই বাড়িতে ও কালো জাদু করতে চায় ওই বাড়ির চতুর্দিকে তুমি নিজের হাতে এই ছাইগুলো ছিটিয়ে দিয়ে চলে আসবা, আর কোনো কাজ নেই। ইরাইনা সেটাই করলো। সে গেল তার সাথে, সাইহার সাথে। যাওয়ার পর সাইহা যখন দেখিয়ে দিল তার প্রতিবেশীর বাড়িটাকে, প্রতিবেশীর বাড়ির চতুর্দিকে সে ছাইটা ছিটিয়ে দিয়ে চলে আসে। পরের দিন সেই সাইহা খুশি মনে হুসাই কবিরাজের কাছে আসে, মোটা অঙ্কের টাকা দেয় এবং বলে যে গত রাতটাই হঠাৎ করে ওই যেই লোকটা যার 4জন স্ত্রী গর্ভবতী ছিল, এই 4 জনের নাকি তাদের গর্ভাবস্থার সময় তো কারো 2 মাস, কারো 6 মাস এরকম ছিল আর কি। হঠাৎ করে নাকি তারা চিৎকার করে কান্নাকাটি শুরু করে, তাদের বমি শুরু হয়ে গেছে, তারপর তাদের পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে, এবং ওই রাত্রেই এই 4 জনেরই গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়, গর্ভপাত হয়। আর এটাতে উনি খুশি হয়ে হুসাই কবিরাজের কাছে আসছে। আসার পর মোটা অঙ্কের টাকা দিয়েছে।
হুসাই কবিরাজের খুব প্রশংসা করে। হুসাই কবিরাজ বলে এই ফ্লেমিঙ্গো পাখির উপরে কালো জাদুর যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা নাকি একমাত্র সেই জানে, আর কেউ জানে না, এমনটা বলেছে। আর ফ্লেমিঙ্গো পাখি নাকি কালো জাদুর ক্ষেত্রে বিশেষ এক ধরনের শক্তি বহন করে, এটা যারা তন্ত্রমন্ত্র করে তারা বুঝতে পারে আর কি। তো যাই হোক, এটা গেল একটা ঘটনা। ইরায়না সে কিন্তু এই মানুষকে ক্ষতি করা এই বিষয়গুলো ওভাবে আসলে পছন্দ করতো না। তারপরও হুসাই কবিরাজ লোক হিসেবে ভালো না, তার সাথে উনি থাকতেও চাইতো না। তারপর আছে যেহেতু কিছু কাজ শিখছে। গভীর রাত্রে এই হুসাই কবিরাজ কোথায় যেন চলে যেত, আর ইরায়না কিন্তু তার বাড়িতেই থাকতো। কোথায় যে যেত এটা আসলে তার বাড়ির লোকজন ভাবে বলতে পারতো না, তবে ইরায়না মাঝে মাঝে দেখতো যে হুসাই কবিরাজ কোথায় যেন চলে যায়। একদিন রাতের বেলা সে যখন দেখলো হুসাই কবিরাজ কোথায় যেন চলে যাচ্ছে, গোপনে তার পিছু নিল যে সে যায় কোথায়। দূর থেকে সে দেখলো যে কঙ্গো নদীর পাশে, কঙ্গো নদী তো অনেক বড় নদী, কঙ্গো নদীর পাশে গিয়ে হুসাই কবিরাজ বসলো একটা পাথরের উপরে। তারপর সে কি করলো, ওই নদী থেকে পানি নিয়ে তার শরীরে ছিটাচ্ছে। বেশ কিছুক্ষণ তন্ত্রমন্ত্র পড়লো। এরপর যেটা দেখলো, এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। দেখলো যে হুসাই কবিরাজ তার 2 হাতের তর্জনী আঙ্গুলি এইটা পেটের 2 পাশে সে ঢুকিয়ে দিয়ে করলো কি, তার পেটের ভিতরে থাকা সকল নাড়ি ভুঁড়ি বের করে আনলো। সে বের করে আনার পর কি করলো, ওই নদীর পানিতে এগুলো ধুচ্ছে। আরো একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, সে যে নাড়ি ভুঁড়োগুলো বের করে ফেলেছে, সেই সাথে তার মুখের যে জিহবা, এই জিহবা কণ্ঠনালীও বের করে ফেলেছে। সে জিহবাটাও দেখা যাচ্ছে। সে দিব্যি পানিতে সেটা ধুচ্ছে। এরপর সে কি করলো, এই নাড়িভুঁড়ির মধ্যে বিশেষ একটা জায়গা থেকে সে একটা সাদা রঙের পাথর বের করলো, আর এই পাথরটার উপরে কি যেন মন্ত্র পড়ে ওই নদীতেই আবার ছুঁড়ে ফেলে দিল। এরপর কি করলো, এই নাড়িভুঁড়িগুলো আবার সে যেদিক দিয়ে বের করেছে সেদিক দিয়ে ঢুকিয়ে ফেললো। মনে হলো যে কোনো একটা ব্যাগের চেন খুলে কোনো জিনিসপত্র বের করে আবার সুন্দর করে সেই জিনিসগুলো ঢুকিয়ে চেনটা লাগিয়ে দিল। যখন সে ঢুকিয়ে দিল, দেখা গেল যে ওই যে জিহবাটা, এই জিহবাটাও আগের জায়গায় মনে হলো চলে এসেছে। যদিও বা সে দূর থেকে চাঁদের আলোতে দেখছে, যতটুকু দেখছে সে সেভাবেই সে আসলে বর্ণনা করেছে। এরপর সে উঠে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করলো বাড়ির দিকে। ইরায়না কিন্তু গোপনে একটা পাথরের আড়ালে মানে বসে বসে সেটা দেখছিল যে কি করছে। আর রাতের বেলা তো হুসাই কবিরাজের কিন্তু জানার কথা না যে ইরায়না তাকে দেখছে। খানিকটা দূর এগিয়ে গিয়ে ইরায়নার দিকে না তাকিয়েই হুসাই কবিরাজ চিৎকার করে বলে উঠছে, ইরায়না রে, যা দেখলি নিজের মধ্যেই রাখিস, যদি কাউকে বলেছিস আর বাঁচতে পারবি না। এই বলে উনি আবার হেঁটে বাড়ির দিকে যেতে থাকে। ইরায়না তো বুঝতে পারে যে আসলে হুসাই কবিরাজ সাংঘাতিক লেভেলের এক তান্ত্রিক। সে বুঝে ফেলেছে যে ইরায়না তার পিছু নিয়েছে। এই তো গেল একটা বিষয়। এইবার আসি সাংঘাতিক আরো একটা ঘটনায়। সেটা হচ্ছে যে এই যে কঙ্গো, এই যে কিনশাসা বা অন্যান্য যে জায়গাগুলোতে রয়েছে, সেখানে কিন্তু সমাজপতিরা রয়েছে, মানে সমাজের একজন মাথা, মেম্বার, চেয়ারম্যান আমাদের দেশে আছে না, ওই রকম। তো ওইখানে যে এলাকাতে হুসাই কবিরাজ রয়েছে, সেই এলাকার যিনি সমাজপতি, সেই সমাজপতি লোক সুবিধার না, মানে ভালো না। তিনি আবারও সমাজপতি হতে চান, এই জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অপকর্ম শুরু করেছে। এখন এই সমাজপতি এসেছে এই হুসাই কবিরাজের কাছে এই আবদার নিয়ে যে তার একজন প্রতিপক্ষ হয়েছে, তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, তাকে ব্ল্যাক ম্যাজিক করে মরণ বান মারতে হবে, মেরে ফেলতে হবে। তো হুসাই কবিরাজ বলে, আর এমন কি, টাকা দিবা, কাজ করে দিব, কোনো সমস্যা না। ঠিক আছে, কাজ শুরু হয়ে গেল। ওই যে যেই পদ্ধতিটা, ফ্লেমিঙ্গো পাখিকে নিয়ে এসে তারপর ফ্লেমিঙ্গো পাখির উপর ব্ল্যাক ম্যাজিক করে ওর পেটের ভিতর থেকে 2টো জিনিস বের করে সেটাকে পুড়িয়ে ছাই করে দেয়া, এই পদ্ধতিটা সে মোটামুটি সফলতার সাথেই শেষ করে। কিন্তু সমস্যা যেটা হলো, যখনই ওই প্রাণী দুটোকে
সে আগুনে ছুঁড়ে মারবে, তখনই দেখা গেল তার হাত আটকে গেছে। কোনোভাবেই ওই প্রাণী দুটোকে সে আগুনে ফেলতে পারছে না। কেন এমনটা হচ্ছে? এমনটা তো হওয়ার কথা না। নিশ্চয়ই এখানে তৃতীয় কোনো শক্তি রয়েছে যেটা এই কাজটা করতে বাধা দিচ্ছে। তখন এই হুসাই কবিরাজ তার অনুগত কিছু জিনদেরকে ডাকে যে কি হয়েছে এখানে, কি সমস্যা, কেন এমনটা হলো, এই তথ্য আমাকে এনে দেয় অল্প সময়ের মধ্যে। অল্প সময়ের মধ্যেই এই তথ্যটা এনে দেয়। তখন এই হুসাই কবিরাজ জানতে পারে যে যিনি ভালো মানুষ সমাজপতি হবেন, তিনি বুঝতে পেরেছিলেন যে বিদ্যমান যে সমাজপতি আছে সে তার উপর ব্ল্যাক ম্যাজিক করতে পারে। এই জন্য উনি আবার আর একজন কবিরাজের শরণাপন্ন হয়েছেন, তার নাম হচ্ছে সাবিজি। তো এই সাবিজির কাছে গিয়েছেন। সাবিজি যদিও বা ব্ল্যাক ম্যাজিক করেন, তবে মানুষের উপকার করে বেশি আর কি। এই সাবিজি মূলত এমন একটা পদ্ধতি প্রয়োগ করেছে যার কারণে এই সমাজপতির উপরে কোনোভাবেই ব্ল্যাক ম্যাজিকের চূড়ান্ত কোনো পদ্ধতি আরোপ করা যাবে না। আর এই মন্ত্রের কারণেই বা এই কালো জাদুর কারণেই এই হুসাই কবিরাজ উনি ফাইনালি ওই ছোট ছোট প্রাণী দুটো, যেটা ফ্লেমিঙ্গো পাখির পেটের ভিতর থেকে বের হয়ে আসছিল, এটা আগুনে ফেলতে পারছেন না। এটা জানার পর খুব রেগে যান এই হুসাই কবিরাজ। হুসাই কবিরাজ যখন বুঝতে পারলেন যে এখানে আর একজন কলকাঠি নাড়ছে, ইতোমধ্যে হয় কি, আর একজন লোক চলে আসে একটা মেসেজ নিয়ে। সেই লোক আবার ওই সাবিজি যে কবিরাজ তার অনুগত ব্যক্তি। সে এসে বলে যে সাবিজি বলেছেন যে পেছন থেকে কলকাঠি না নেড়ে সামনাসামনি সাবিজির সাথে লড়তে। তোমার যদি এত ক্ষমতা থাকে, লাগো সাবিজির সাথে সরাসরি লাগো, দেখি কে জেতে। যখনই হুসাই কবিরাজ এই কথা শুনেছেন, তার তো আত্মসম্মানে লেগেছে ভালোই। এত বড় কথা, সাবিজি কোথাকার কে, সে আমাকে এরকম চ্যালেঞ্জ দেয়। তখন সে বলল যে ঠিক আছে, যা সাবিজিকে গিয়ে বল তার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। তখন এটাও বলে দেওয়া হয়, আসছে অমাবস্যার রাত্রে তোর সাবিজির সাথে আমার মোকাবেলা হবে। কোথায় কখন হবে, বা কখন হবে সেটা তো বললাম, কোথায় হবে সেটা তোর সাবিজিকে বলিস, আমি সেখানে যাব। সাবিজিকে জানানো হয়। তখন সাবিজি জানায় যে আমার ডাকা জায়গায় যদি ও আসে, তখন আবার ও বিভিন্ন ধরনের অজুহাত খুঁজতে পারে যে তোমার ডাকা জায়গায় আসছি, নিশ্চয়ই তুমি এখানে কিছু করে রাখছো, এটা সেইটা আগের থেকে ব্ল্যাক ম্যাজিক করে রাখছো, যার জন্য আমি কাজ করতে পারতেছি না। ওর ডাকা জায়গায় আমি যাব। শেষ পর্যন্ত ঠিক হয় যে এই হুসাই কবিরাজের বাড়ির উঠোনেই সাবিজি আসবেন। সেখানে সাবিজির সাথে উনি ওনার যারা সহচর তারা থাকবেন, তাদেরকে নিয়ে আসবেন। আর এই যে হুসাই কবিরাজ যার পক্ষ নিয়ে, মানে যে সমাজপতি, বিদ্যমান সমাজপতির পক্ষ নিয়ে এই কাজটি করতে যাচ্ছিলেন, তাকেও সেখানে থাকতে হবে। তো ওই ব্যক্তি বলেন ঠিক আছে, সে থাকবেন। তারিখটা নির্ধারিত হয় যে কোনো এক অমাবস্যার রাত্রে। অমাবস্যার রাত্রে দুজন এক জায়গা হয়েছে। এরপর ওই সাবিজি বলছেন যে হুসাই, তুমি মনে করছো ফ্লেমিঙ্গো পাখির উপর করা ব্ল্যাক ম্যাজিক, এই পদ্ধতিটা তুমি শুধু একাই জানো, তাই না? না, এটা ভুল। এই পদ্ধতি তুমি একা জানো না। হ্যাঁ, এটা সত্য, এটা কম লোক জানে, কিন্তু তার মানে এই না যে তুমি ছাড়া কেউ জানে না। এই পদ্ধতি আমিও জানি। আজ তোমার এই পদ্ধতি দিয়েই আমি তোমার সাথে মোকাবেলা করব। এটা জানার পরপরই হুসাই কবিরাজ চমকে ওঠেন, আরে ওই পদ্ধতি কিভাবে জানলো? অত্র এলাকায় বা আশেপাশের বিস্তীর্ণ এলাকায় আমি ছাড়া তো এই ফ্লেমিঙ্গো পাখির উপর ব্ল্যাক ম্যাজিক করার পদ্ধতি কেউ জানে না। যাই হোক, সে কেমন জানে দেখি। প্রথমেই কি করলো, তারা উঠোনের চতুর্দিকে বৃত্তাকার একটা লাল রং দিয়ে চিহ্ন আঁকলো, গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো কিছু একটা। এটা যে ঠিক কি জিনিস ছিল এটা অবশ্য ইরাই না বলতে পারে নাই। তারপর দুজন দু প্রান্তে বসে, মাঝখানে একটা লাইন টানে। আমরা বৃত্তের মাঝখানে যে ব্যাস দেখতে পাই ওই রকম আর কি। এরপর শুরু হয়ে যায় দুজনের পদ্ধতি।
ফ্লেমিঙ্গো পাখি ডাকার ঠিক একই পদ্ধতি তারা অনুসরণ করে। রাতের বেলাতেই তারা একই রকম ভাবে বিশেষ এক ধরনের বীজ ছড়িয়ে দেয়, ছিটিয়ে দেয়, আর তখনই কোত্থেকে যেন অনেকগুলো ফ্লেমিঙ্গো পাখি চলে আসে। এরপর কিছু কিছু ফ্লেমিঙ্গো পাখি রয়ে যায় আর উড়ে যায়। কিছু কিছু ফ্লেমিঙ্গো পাখি থাকার পর এরপর আবার কি হয় যে এই পাশে একটা ওই পাশে একটা থাকে, বাকিগুলো আবার উড়ে চলে যায়। এখন এই একটা পাখি যেটা দুপাশে দুটো রয়েছে, এখন এই দুটো পাখির উপর দুজনই ব্ল্যাক ম্যাজিক করবে। এই দুটো পাখি নিজেরা মারামারি করবে, যে দুর্বল হয়ে পড়বে সেই হেরে যাবে, আর যে হেরে যাবে সে প্রাণে আর বাঁচবে না। কারণ হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিকটা এমন একটা ব্ল্যাক ম্যাজিক এই ফ্লেমিঙ্গো পাখির উপর করে চালনা করে দেওয়া হয়েছে যে যার পাখি এখানে দুর্বল হবে, মারা যাবে, সেই মারা যাবে। মানে হচ্ছে হুসাই কবিরাজ যেই পাখির উপর ব্ল্যাক ম্যাজিক করে ওই সাবিজির উপর চালনা করেছে, সেটা যদি দুর্বল হয়ে পড়ে মারা যায় তাহলে হুসাই কবিরাজ মারা যাবে। আবার সাবিজি যেই ফ্লেমিঙ্গো পাখির উপরে ব্ল্যাক ম্যাজিক করে হুসাই কবিরাজের ফ্লেমিঙ্গো পাখির দিকে চালনা করেছে, সেটা যদি মারা যায় তাহলে এই সাবিজি মারা যাবে। তো এরকম শর্তেই শুরু হয়ে যায়, দুটো ফ্লেমিঙ্গো পাখির মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। এদিকে ইরাইনা দেখছিল এই ফ্লেমিঙ্গো পাখিগুলো বেশ উস্কো খুস্কো, এমনিতে কিন্তু ফ্লেমিঙ্গো পাখিগুলো বেশ চকচকে সুন্দর, বেশ বড় সাইজের। আর এটাও খেয়াল করছিল ইরাইনা যে এদের চোখগুলো কেমন যেন ভয়ঙ্কর এবং পুরো চোখ কালো কুচকুচে, এটাও দেখেছিল সেও কিন্তু এটা দেখছে। অনেকক্ষণ ধরে ভাবে চলতে চলতে একটা পর্যায়ে হয় কি, এই হুসাই কবিরাজের যেই ফ্লেমিঙ্গো পাখিটা, এই ফ্লেমিঙ্গো পাখিটা দুর্বল হতে থাকে, আর তার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে এই সাবিজির যে ফ্লেমিঙ্গো পাখিটা। একটা পর্যায়ে যখন ওই ফ্লেমিঙ্গো পাখিটা এতটাই দুর্বল হয়ে যায় যে এখনই মারা যাবে, ওই সময়ে হঠাৎ করে এই হুসাই কবিরাজ এমন কিছু তন্ত্রমন্ত্র জোরে জোরে পাঠ করতে থাকে, এটা দেখে সবার নজর চলে যায় ওই দিকে। অল্প সময়ের মধ্যে এবং সকলের চোখের সামনেই হঠাৎ করেই এই হুসাই কবিরাজ ছোট্ট একটা আলোর একটা গোল বিন্দুতে পরিণত হয়। একদম ছোট না, জোনাকির থেকে একটু বড়, এরকম একটা আলোর দলা বলতে হবে আর কি, বা আলোর একটা ছোট বল। এই বলটা কি করলো, সবার সামনে উড়ে গিয়ে ওই পাখিটার মুখের ভিতরে ঢুকে গেল। মানে এই হুসাই কবিরাজের পাখির ফ্লেমিঙ্গো পাখির মুখের ভিতরে ঢুকে যায়। ঢোকার সাথে সাথে ওই পাখিটা আবার সতেজ হয়ে যায়, আর তখনই আবার আক্রমণ করতে শুরু করে এই সাবিজির ফ্লেমিঙ্গো পাখির উপর। সাবিজি এবার আর বসে থাকে নাই, সে সাথে সাথে উঠে খপ করে হুসাই কবিরাজের ওই ফ্লেমিঙ্গো পাখিটাকে ধরে ফেলে। ধরেই সে এটার উপরে কিছু মন্ত্র প্রয়োগ করে, আর এরপর একটা বড় হাড়ির মধ্যে পাখিটাকে ঢুকিয়ে উপরে একটা লাল কাপড় দিয়ে পেঁচিয়ে দেয়। ব্যাস, বন্দী হয়ে গেল হুসাই কবিরাজ ফ্লেমিঙ্গো পাখির ভেতরে। এই অবস্থা দেখেই ওই যে সমাজপতি যারা ছিল উপস্থিত, এরা তো যে যার মতো ভয়ে পালানো শুরু করে। এরপর সাবিজি কি করলো, এই পাখিটাকে নিয়ে উনি সাথে করে চলে যায়। এই পাখিটাকে উনি বাড়িতেই খাঁচার মধ্যে বন্দী করে রেখেছিল। যদিও বা এই হুসাই কবিরাজের স্ত্রীদের অনুরোধে, তার সন্তানদের অনুরোধে এই সাবিজি এই পাখিটাকে ফেরত দিয়েছিল কয়েকদিনের জন্য, কিন্তু দেখা গেল যে এই পাখিটা বাড়িতে নেয়ার পর বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। সমস্যাটা এই কারণে হচ্ছে যে এই যেই হুসাই কবিরাজ, সে কিন্তু নিজে নিজে ওই পাখির মধ্যে বন্দী হয়ে গেছে, যার কারণে হয়েছে কি, তার অনুগত জিনেরাও তারাও একটা বিশেষ পদ্ধতিতে নাকি বন্দী হয়ে গেছে, আর তারা ছটফট করছে। এই কারণে তাদের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। কারণ হুসাই কবিরাজ তো অনেক দুষ্টু জিনদেরকে বন্দী করে রেখেছিল, তাদেরকে দিয়ে কাজ করাতো। এরপর এই সাবিজি উনি আবার এসে ওই পাখিটাকে নিয়ে যান এবং বলেন যে ওই জিনগুলোকে উনি মুক্ত করে দেবেন, এবং উনি নাকি মুক্ত করেও দিয়েছিলেন। কিন্তু এই পাখির ভেতর থেকে উনি এটাকে বের করতে পারবেন না, এটা ওনার এখনো জানা নাই। পরবর্তীতে ইরাইনা সাবিজিকে বলেছিলেন যে আপনি কিভাবে ফ্লেমিঙ্গো পাখির উপরে ব্ল্যাক ম্যাজিক করার পদ্ধতিটা শিখলেন,
এরপর সাবিজি যে তথ্য জানায় এটা শুনে ইরাইনা খুবই অবাক হয়। ইরাইনাকে সাবিজি জানায় যে যেই খুব শক্তিশালী জিনের কাছ থেকে এই ফ্লেমিঙ্গো পাখির উপর ব্ল্যাক ম্যাজিক করার পদ্ধতিটা এই হুসাই কবিরাজ শিখেছিল, শেখার পর একটা ভয়ঙ্কর কালো জাদু ওই জিনের উপরই এই হুসাইফা করে বসে, যাতে করে এই জিনটা অন্য কাউকে এই পদ্ধতিটা শেখাতে না পারে। কিন্তু এই জিনটা না, আরো বেশ কিছু জিনই কিন্তু এই পদ্ধতিটা জানে, কিন্তু এই হুসাই কবিরাজের ধারণা ছিল শুধু এই জিনটাই জানে, কারণ এই জিনটা ওভাবেই বলেছিল নিজের মানে ক্ষমতা প্রদর্শনের জন্য যে আমি ছাড়া কেউ জানে না। এটাই তার জন্য একটা বড় ধরনের ভুল হয়ে গিয়েছিল। সে যাতে এটা আর কারো উপর শেখাতে না পারে বা কাউকে শেখাতে না পারে, আর কারোর উপর প্রয়োগ করতে না পারে সে ছাড়া, মানে হুসাই কবিরাজ ছাড়া, এই জন্য ওই জিনের উপর সে এমন একটা ব্ল্যাক ম্যাজিক করেছিল যাতে করে ওই জিনের সকল শক্তি সে শেষ করে দিতে পারে। যখনই জিন বুঝতে পারলো তার শক্তিগুলো শেষ হয়ে যাচ্ছে, তখন সে দ্রুত তন্ত্রমন্ত্র করে তার ওই মায়াজাল থেকে বের হয়ে পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার পর সে আশ্রয় নেয় এই সাবিজির কাছে। সাবিজিকে বলে যে ওই হুসাইকে বিশ্বাস করে সে এরকম একটা ব্ল্যাক ম্যাজিক শিখেছিল, এরপর তাকেই মেরে ফেলার জন্য সে ব্ল্যাক ম্যাজিক করেছে, সে একটা বিশ্বাসঘাতক বেঈমান। তখন সাবিজি ওই জিনকে আশ্রয় দেয় এবং বলে তোমার কোনো ভয় নাই, তুমি আমার আশ্রয়ে থাকো, ও তোমার কোনো কিছুই করতে পারবে না। এরপর কৃতজ্ঞতা বশত এই সাবিজিকে ওই জিনটা ফ্লেমিঙ্গো পাখির উপর ব্ল্যাক ম্যাজিক করা শেখায় এবং আরো কিছু শেখায়। সেটা হচ্ছে যে এই হুসাই কবিরাজ মনে করেছিল যতটুকু সে শিখেছে এটাই মনে হয় শেষ, আসলে আরো কিছু বাকি ছিল। এই বাকি জিনিসগুলো এই সাবিজিকে ওই জিনটা শিখিয়েছিল, আর ওই জিনটাকে পরবর্তীতে সাবিজি মুক্ত করে দিয়েছিলেন যে তুমি স্বাধীন, তুমি চলে যাও। জিনটা কৃতজ্ঞ হয়ে সাবিজিকে ধন্যবাদ জানিয়ে সে চলে যায়। সাবিজি এই কারণেই মূলত হুসাই কবিরাজের ফ্ল্যামিঙ্গো পাখির উপর যেই ব্ল্যাক ম্যাজিক হুসাই কবিরাজ করেছিল ওই পাখির উপর বিজয়ী হওয়ার ক্ষেত্রে উনি সফল হয়েছিলেন। আর যখন হুসাই কবিরাজ দেখলো যে তার পাখি যদি মারা যায় তাহলে তারও মৃত্যু নিশ্চিত, এই জন্য সে নিজে ব্ল্যাক ম্যাজিকের একটা চূড়ান্ত লেভেলে গিয়ে নিজের রূপ পরিবর্তন করে সে ঢুকে পড়ল ওই ফ্লেমিঙ্গো পাখির ভিতরে, আর তখনই সে ওখানে বন্দী হয়ে যায়। সে নিজেও বুঝে নাই যে ফ্লেমিঙ্গো পাখির ভিতরে ঢোকার পর সে বন্দী হয়ে যাবে। এই ঘটনার পর এই যে ইরাইনা, সে কিন্তু আর ব্ল্যাক ম্যাজিক করে নাই। ইরাইনা কিন্তু একবার সে চিন্তা করেছিল যে সে আর ব্ল্যাক ম্যাজিক করবে না, বিশেষ করে ওই যে রাতের বেলা সে দেখেছিল যে কিভাবে তার নাড়ি ভুড়িগুলো বের করে ধুয়ে আবার শরীরের ভিতরে রাখে। এই জিনিসটা দেখার পর সে পরবর্তীতে যায় নাই। তখন লোক মারফত খবর পাঠিয়েছিল এই হুসাই কবিরাজ, তারপর সে বলছে সে অসুস্থ, সে যেতে পারবে না। এর কিছুক্ষণ পরে নাকি এই ইরাইনার মনে হচ্ছিল কেউ তার গলা চেপে ধরেছে এবং গলা চেপে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সত্যি সত্যি কোন একটা অদৃশ্য শক্তির টানাটানিতে সে এই হুসাই কবিরাজের কাছে উপস্থিত হয়। হুসাই কবিরাজ বলে যে দেখলি, তুই তো অসুস্থ না, তুই আমার কাছে মিথ্যা বলছিস, আমি কি তোকে টাকা পয়সা কম দেই নাকি বিনা পয়সায় খাটাই? ভালো হবে তুই আমার কাছেই থাক। এই কারণে ইরাইনা আসলে বাইরে কোথাও যেতে পারে নাই, নিজের অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ করেছে, অনেক অপকর্মর আর কি সাক্ষী হয়েছে বা সহযোগী হয়েছে ইরাইনা। তো এই ঘটনার পরে ইরাইনা একটি সবজির দোকান দিয়েছে কঙ্গোতে, যেখানে আর কি এই সবজির দোকানটা, সেখানে সেনাবাহিনীর সদস্যরা মাঝে মাঝে যায়। তো এভাবে ইরাইনার সাথে একটা সখ্যতা গড়ে ওঠে। গল্পে গল্পে কিভাবে সে এই সবজির ইসে আসলো, ব্যবসায় আসলো, ভালো করছে এখন সেখানে, এই বিষয়ের আলোচনা আসতেই এই যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারটা ইরাইনা সেনাবাহিনীর সদস্যদের সাথে আলোচনা করেন। উনি এটাও বলেন যে সাবিজির কাছে এখনো স্টিল নাও সেই ফ্লেমিঙ্গো পাখিটা আছে, যেটা খাঁচায় উনি রেখে দিয়েছেন, যেটার মধ্যে এখনো ওই হুসাই কবিরাজ বন্দি আছে। প্রিয় লিসেনার্স, সত্যি খুব অবাক হচ্ছেন তাই না? আমি অবাক হই, ব্ল্যাক ম্যাজিক কোন লেভেলে রয়েছে। আমরা যে ব্ল্যাক ম্যাজিক আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে জিন চালান করে দিয়ে বান মারা, ক্ষতি করা, বিয়ে বন্ধ করে দেয়া, আরো কত ধরনের কিছু, কিন্তু এছাড়া আরো কত ধরনের ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের রয়েছে আফ্রিকাতে। তা এই ধরনের ঘটনায় কিছুটা উঠে আসে, আরো অনেক বিষয় রয়েছে যা আমরা আসলে জানিও না। লক্ষ লক্ষ ব্ল্যাক ম্যাজিকের
ভয়ঙ্কর দিক রয়েছে, যেটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাতে, এগুলো অন্ধকারই রয়ে গেছে। কিছু কিছু হয়তো বা আমরা এভাবে পাচ্ছি, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, যেটা শুনতে অনেকটা অবিশ্বাস্য মনে হয়। কিন্তু অবিশ্বাস্য মনে হলেও যারা ওই এলাকায় আছেন তারা বুঝতে পারবেন যে এগুলো আসলে হয় কিনা। আমাদের অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু ওই দিকটায় থাকেন, বিশেষ করে শান্তি মিশনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাই বোনেরা যাওয়ার কারণেই ওখানকার অনেক কালচার আমাদের সামনে চলে এসেছে। অনেক দুর্গম এরিয়াগুলোতে তারা গিয়েছেন, সেখানকার বাস্তবতা, সেখানকার সংস্কৃতি, সেই জিনিসগুলো আমরা জানতে পেরেছি। তো এটা জানার পেছনেও আমাদের সেনাবাহিনীর এক সদস্য ভাইয়ের অবদান রয়েছে, ধন্যবাদ জানাচ্ছি তাকে। সঙ্গত কারণ তার নামটি বলতে পারছি না, যেহেতু উনি এখনো সার্ভিসে রয়েছেন, তার নামটি বলা ঠিক হবে না, উনি নিজেও তার নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন, এই জন্য আমরা বলতে পারছি না। ধন্যবাদ জানাচ্ছি আবারও রবি ভাইকে চমৎকার একটি ঘটনা আফরান দ্য ওয়ার্ল্ডের লিসেনারদের সাথে শেয়ার করানোর জন্য। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের এবারের এপিসোডের একদম শেষ ঘটনায় চলে এসেছি। আর ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু লিখতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছেই আফরান দ্য ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যেই ঘটনা আপনাদের বেশি ভালো লেগেছে সেটা নিয়ে আপনারা রিভিউ দিতে পারেন। চলুন প্রিয় লিসেনার্স, শুরু করি আমাদের এবারের ঈদ আয়োজনের তৃতীয় এপিসোডের শেষ ঘটনা। এই ঘটনাটি রবি ভাই সংগ্রহ করেছিলেন 2022 সালের শেষের দিকে, যখন উনি USAID চাকরি করতেন। আর ওনাদের একটা টিম চট্টগ্রামের একটি উপজেলা, যেটার নাম হচ্ছে সন্দ্বীপ, যেটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত, সেখানে গিয়েছিলেন। ওখানে বেশ কিছু কাজে গিয়েছিলেন এবং ওনাদের সাথে একজন ক্যামেরাম্যান ছিলেন, যার কাজ বিভিন্ন ছবিগুলো তোলা এবং কিছু কিছু জায়গায় ভিডিও করা। তো সন্দ্বীপ এরিয়াতে কিন্তু অনেক মহিষ রয়েছে, বিশেষ করে ওই এলাকার মহিষের দুধের তৈরি দই যেগুলো আছে এগুলো কিন্তু খুব জনপ্রিয়। মহিষের দুধ ওই এলাকায় অনেক বেচাকেনা হয়, আর ওই এরিয়াটা মহিষ পালার জন্য বেশ ভালো একটা পারফেক্ট জায়গা বলতে হবে। এই জন্য ওই এলাকায় প্রচুর মহিষ দেখা যায়। ওই এলাকায় অনেকেই মহিষ পালেন, শত শত মহিষ কারো একারই রয়েছে। এর মধ্যে একজন ব্যক্তি রয়েছেন এখনো, যার কয়েক হাজার মহিষ রয়েছেন। তার অ্যাকচুয়াল নাম বলাটা নিষেধ রয়েছে, তবে নামের আংশিক বলছি। তার নামের শেষে মুন্সি রয়েছে, আমরা তাকে আব্দুস সামাদ মুন্সি বলে অভিহিত করব। তবে ঘটনাটি যিনি বলেছিলেন রবি ভাইয়ের কাছে, তার নামটা আমরা ছদ্মনাম ইউজ করছি না, তার নামটা অরিজিনাল নামটা আমরা বলবো। তার নাম হচ্ছে আমিনুল মিয়া, যার বর্তমান বয়স 55 থেকে 60 বছরের মধ্যে হবে। উনি মূলত এই সামাদ মুন্সির মহিষ আর যে গরুগুলো রয়েছে সেগুলো দেখাশোনা করেন। ওনার সাথে কথা প্রসঙ্গে মূলত এই ঘটনাটি রবি ভাই সংগ্রহ করতে পারেন। তো এই যে আমিনুল মিয়া, উনি জানান ঘটনাটি ঘটেছিল 2005 কি 6 সালের দিকে। ওনাদের যে অনেক মহিষ রয়েছে, কিছু কিছু গরুও রয়েছে, তো এগুলো কিন্তু বাথান সিস্টেমে পালন করা হয়। আর ওই এলাকায় যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে সেখানে তারা কিছুদিনের জন্য 3-4 মাস করে করে সেগুলো রাখেন, আবার আর একটা জায়গায় নিয়ে যান যেখানে নতুন করে ঘাস টাস হয়েছে। এভাবে কিন্তু বছরব্যাপী এই গরু মহিষগুলো লালন পালন করা হয়। আর এগুলো থেকে যে দুধ সংগ্রহ করা হয় তা স্থানীয় বাজারগুলোতে বিক্রি করা হয়। আবার বড় বড় পার্টি রয়েছে যারা এই দুধগুলো সংগ্রহ করে কিনে নিয়ে ঢাকাতে চলে আসেন, এটা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়। তো এভাবে কিন্তু ওই এলাকায় মহিষ লালন পালন হয়ে থাকে।
তো এই আমিনুল মিয়াও উনি এই আব্দুস সামাদ মুন্সির মহিষগুলো দেখাশোনা করতেন। তো একবার কি হয়, এই সামাদ মুন্সি আমিনুল মিয়াকে বলেন যে 126টা মহিষ নিয়ে যেতে হবে দূরে একটি চর অঞ্চলে। ওই অঞ্চলটার নামটা বলেছিলেন, রবি ভাই ওইভাবে মনে করতে পারেন নাই, যেহেতু ওই এরিয়ার নাম তো মনে থাকাটাও বেশ কষ্ট। ওই এরিয়াটা কিন্তু এই আমিনুল মিয়া চিনতেন। আর আমিনুল মিয়া যে একা যাবেন বিষয়টা এরকম না, 5-6 জনের তাদের একটা টিম থাকে। এই টিম এই কাজগুলো করে থাকেন। যেখানে যেতে হবে ফজরের পরে রওনা দিলেও যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। আর এতগুলো মহিষ নিয়ে যাওয়া, এটা কিন্তু গাড়িতে করে উঠায় নিয়ে যাওয়া তো কোনো সুযোগ নাই। এগুলোকে পায়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে, আবার এগুলোর সাথে সাথে হাঁটতে হবে, মাঝে মাঝে এগুলোর বিশ্রাম দেওয়ার দরকার হয়। মহিষ আবার পানিতে অনেকক্ষণ ডুবে থাকতে পছন্দ করে, অনেক সময় দেখা যায় মহিষগুলো পানিতে নেমে পড়ে, আবার এগুলোকে তুলতে হয়। এই জন্য সময়টা একটু বেশি লেগে যায়। দেখা যাচ্ছে যে 6-7 কিলোমিটারের রাস্তা, এটা পুরো একদিন লেগে গেছে এগুলো নিয়ে পার হতে, অথচ ঘন্টাখানেক হয়তো বা 3-4 ঘন্টার বেশি লাগার কথা না। কিন্তু এই যে মহিষগুলো পানিতে নেমে যায় বিশ্রামের জন্য, আবার পানি খায়, এই সমস্ত কারণে সময় লেগে যায় আর কি। তো ওনারা ফজরের পরে রওনা দিয়েছেন, একদম পরন্ত বিকেলে বা সন্ধ্যার দিকে গিয়ে সেই জায়গাতে পৌঁছেছেন। তো ওই জায়গায় পৌঁছানোর সাথে সাথে এই যে আমিনুল মিয়া যিনি, উনি যে কাজটি করেছেন ওই জায়গাটা খুব ভালো করে রেকি করেন, মানে খুব ভালো করে পর্যবেক্ষণ করেন ওখানে হিংস্র কোনো প্রাণীর পায়ের ছাপ রয়েছে কিনা। তারপরে কুকুর যদি থেকে থাকে, হিংস্র কুকুর, এগুলো অনেক সময় ঘেউ ঘেউ করলে মহিষগুলো ভয় পেতে পারে। তারপরে শেয়ালের উপদ্রব আছে কিনা। তো আমিনুল মিয়া দেখলেন যে না, মোটামুটি সব ঠিকঠাক আছে, এই ধরনের কোনো সমস্যা নাই। তখন তো একদম সন্ধ্যা লেগে যাবে যাবে ভাব, এর মধ্যে উনি বিষয়গুলো পর্যবেক্ষণ করে ফেলেছিলেন। তখন ওনাদের সাথে আসা একজন ব্যক্তিকে সাথে সাথে আবার এই সামাদ মুন্সির কাছে পাঠিয়ে দেন, কারণ ওখানে অস্থায়ী যে বাথান করতে হবে, এগুলো তৈরির জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আবার নিয়ে আসতে হবে। এগুলো একবারে নিয়ে আসা যায় না, কেননা স্থানকাল পাত্রভেদে কোন জায়গায় কোন জিনিস বেশি লাগবে, কম লাগবে, কোন জিনিস একদমই লাগবে না, এরকম কিছু ব্যাপারগুলো রয়েছে। আর সাধারণত এক রাত ওখানে থাকার পর এই জিনিসগুলো পাঠানো হয়। তো এভাবেই আর কি তারা বাথান তৈরি করেন। তো একজন লোককে পাঠিয়ে দেওয়া হয় যে তুমি যাও, যে এই জিনিসগুলো নিয়ে আসো। এগুলো সাধারণত রেডি থাকে, পরে নিয়ে আসা হয় এক রাত পরে। ওই তো চলে গেছেন। মহিষগুলোকে যেখানে রাখা হয়েছে ওই জায়গায় ছোট ছোট কিছু খুঁটি গেড়ে একটা দড়ি চতুর্দিকে বৃত্তাকারে দেওয়া হয়েছে। এই দড়িটা কিন্তু সাধারণ কোনো দড়ি নয়, এটা একটা বিশেষ দড়ি। এই দড়িটা মূলত দোয়া পড়ে রুকিয়া করে দেয়া দড়ি। ওনাদের এলাকার একজন ইমাম সাহেবের কাছ থেকে এই দড়িটা পড়ে আনা হয়েছে। এই দড়িটা দিয়ে যদি চতুর্দিকে ঘিরে রাখা হয় তাহলে নাকি কোনো অশুভ শক্তি, কোনো পিশাচ শ্রেণীর জিন, এগুলো গবাদি পশুকে ক্ষতি করতে পারে না। তো আমিনুল মিয়া সহ আরো কয়েকজন যারা আছেন তারা ওইভাবে ঘিরে দিয়েছেন। ওর মধ্যে মহিষগুলো রয়েছে, দিব্যি স্বাভাবিক সবকিছু। ওই রাত্রে যেহেতু তাদের মাথার উপর ছাউনি দেওয়ার মতো কিছু ছিল না, ওনারা উন্মুক্ত আকাশের নিচেই শুয়ে আছেন। রাত আনুমানিক কয়টা এটা অবশ্য আমিনুল মিয়া বলতে পারেন নাই। তো উনি হঠাৎ করে ঘুম থেকে জেগে যান। ঘুম থেকে জেগে যাওয়ার পেছনে একটা কারণ হচ্ছে, ওনার কাছে মনে হলো যে বাতাসে বালির ঝাপটা এসে ওনার কানে লাগছে। উনি তখন চোখ খোলেন, চোখ খুলে দেখার চেষ্টা করেন যে কি ব্যাপার, এরকম বালির ঝাপটা এভাবে এসে তার কানে লাগছে কেন। উনি একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে একটা ফুটবল যতটুকু বড়, এর থেকে প্রায় 7-8 গুণ বড় আকৃতির গোল ফুটবলের মতো কিছু একটা। এই জিনিসটা, এই যেই দড়িটা বৃত্তাকারে রেখে দেওয়া হয়েছে, তার মাঝখানে মহিষগুলোকে রাখা হয়েছে, মহিষের বাচ্চাগুলোও আছে। এই জিনিসটার চতুর্দিকে ওই ফুটবলের মতো জিনিসটা ঘুরছে, শুধু ঘুরছে। উনি প্রথমে শুয়ে শুয়ে বিষয়টা দেখেছেন, দেখার পর উনি উঠে বসেছেন। ওনাদের কাছে তো টর্চ লাইট থাকে। উনি যখন উঠে দাঁড়িয়ে টর্চ লাইটটা নিয়ে ওই জিনিসটার দিকে মেরেছেন, উনি দেখেন এই জিনিসটা সা করে অনেকটা দূরে চলে গেল, মানে পানির সাইডে চলে গেল। এরপর একটা ঘূর্ণিঝড়ের মতো হয়ে পানির ভিতরে চলে গেল, এরপর অদৃশ্য হয়ে গেল। চর এলাকায় প্যারানরমাল এন্টিটির উপস্থিতি থাকে, এটা ওনাদের অজানা নয়, এটা ওনাদের
জানাশোনা একটা জিনিস। আর মাঝে মাঝে চর এলাকায় এরকম বান কুড়ালি হয় বা ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয় কোনো কোনো জায়গায়, কিছুক্ষণ পর থেমে যায়। উনি শুরুতে এরকমই কিছু মনে করেছিলেন, তারপরও যেহেতু ওনার অভিজ্ঞ মানুষ, ওনারা তো কিছু বুঝতে পারেন। আর উনি দেখলেন যে না, ওনার মহিষগুলো সব ঠিকঠাক আছে, মহিষগুলো ডাকাডাকিও করছে না। মহিষ কিন্তু এমনিতে খুব একটা বেশি ডাকাডাকি করেন, বেশ শান্ত প্রাণী। উনি আবার শুয়ে পড়েন। ওই রাত্রে আর কাউকে ডাকেন নাই। সকালবেলা মোটামুটি সকাল 8টা-9টার মধ্যেই যেই লোকটা গিয়েছিলেন আর কি জিনিসপত্র আনার জন্য, উনি চলে আসেন। উনি ফজরের পরপরই রওনা করেছেন। উনি যখন পৌঁছেছেন তখন রাত 9টার মতো বাজে। এরপরে উনি সব কিছু গোছগাছ করে শুয়ে পড়েছেন। তারপর ফজরের পরপরই রওনা দিয়েছেন। 7-8 কিলোমিটার রাস্তা, তো উনি অনায়াসেই সেই জিনিসগুলো একটা বিশেষ গাড়িতে করে নিয়ে চলে আসছেন, ঠেলা গাড়ির মতো আর কি, কারণ অনেক কিছু তো নিয়ে আসতে হয় সেখানে। তো সেগুলো নামানোর পর ওই গাড়িটা আবার চলে যায়। এমনটা না যে ওই চর এলাকায় আসা যায় না বা একদম দুর্গম এরিয়া, বিষয়টা এরকম না। ওখানে মানুষজনের বসবাস নাই, কিন্তু এই গরু, ছাগল, মহিষ এগুলো লালন পালন করার জন্য মানুষজন ওখানে আসে। তবে যারা এই বাথান করার জন্য ওই এরিয়াগুলো ভাড়া নেন নির্দিষ্ট সময়ের জন্য, ওই ভাড়া নেওয়া অবস্থায় অন্যরা কেউ ওখানে আসে না। যদি ভাড়া না হয় তাহলে অন্যরা আসে, আর এগুলো নির্দিষ্ট মালিকানাও থাকে কোনো কোনো ক্ষেত্রে। তো ওভাবেই আর কি ওই জায়গাটা আব্দুস সামাদ মুন্সি ভাড়া নিয়েছিলেন 3 মাসের জন্য। ওনারা অস্থায়ী বাথান তৈরি করে ফেলেন, ওনাদের থাকার জন্য অস্থায়ী ছোট কয়েকটি ঘর তৈরি করে ফেলেন, আর চতুর্দিকে এক ধরনের বেড়া সিস্টেমের মতো করেন। তবে এগুলো খুব হালকা বেড়া আর কি, এমন না যে খুব শক্তপোক্ত, বিষয়টা এরকম না। তো এর সারাদিন ধরে ওনারা কাজ করেছেন, মহিষগুলো ঘাস টাস খেয়েছে। এরপর সন্ধ্যার পর যথারীতি মহিষগুলোকে ওই বাথানের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওনারা ওনাদের যার যার ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছেন। যেহেতু সারাদিন পরিশ্রম হয়েছে, ঘুমিয়েও পড়েছেন। মোটামুটি রাত 8টার আগে ওনারা শুয়ে পড়েছেন। কয় ঘন্টা ঘুমিয়েছেন ঠিক বলতে পারেন না। এই আমিনুল মিয়ার হঠাৎ করে ঘুম ভেঙে যায় মহিষের ডাকাডাকিতে। তো উনি ঘুম থেকে জেগে ওঠেন। ঘুম থেকে জেগে উঠেই উনি হাতে টর্চ লাইট নেন, টর্চ লাইট নিয়ে বাইরে বের হন। বাইরে বের হয়ে দেখেন একটা অদ্ভুত দৃশ্য। সেটা হচ্ছে যে এই যে মহিষের বাথানের চতুর্দিকে যে অস্থায়ী দুর্বল বেড়া দেওয়া হয়েছে, এর এক পাশের বেড়া ভাঙা। উনি ওই সাইডটাতে চলে যান। যাওয়ার পরেই দেখেন যে ওই যে ঘূর্ণিঝড়ের মতো যে জিনিসটাকে উনি গত রাত্রে দেখেছিলেন, ওই রকম ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা সা করে চলে গেল, গিয়ে পানির দিকে গিয়ে অদৃশ্য হয়ে গেল। মূলত এই জিনিসটাই ভেঙে চুরে ওদিক দিয়ে বেরিয়ে গেছে। উনি যেহেতু বাইরে বের হয়েছেন, আর এমন গতিতে বের হয়েছে যে সাধারণত বেড়া যদি ভেঙে যায়, ভেঙে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন হয়ে যায় না, মনে হচ্ছে ওই জায়গাটাতে ওরকম হয়ে গেছে, মানে এত জোরালো ভাবে ওই দিক দিয়ে বের হয়েছে। উনি তৎক্ষণাৎ ওনার নিয়ে আসা 126টা যেই মহিষ, মাঝারি ছোট বড় মিলিয়ে, এইগুলো দেখার চেষ্টা করছিলেন। এবং উনি দেখেন যে এই মহিষগুলোর মধ্যে সবচেয়ে তাগড়া দুটো মহিষ, যেগুলো অনেক দুধ দিত, এই দুটো মহিষ নাই। কোথায় গেল? এক ফোঁটা রক্তও কোথাও নাই। মহিষ দুটো কোথায় গেল? উনি চারদিকে খোঁজ লাগানোর জন্য অন্যদেরকে ঘুম থেকে ডেকে তুললেন। তারা উঠলো, তারাও হাতে টর্চ লাইট নিয়ে চতুর্দিকে খোঁজাখুঁজি করলো, কিন্তু না, ওই মহিষের পায়ের কোনো চিহ্নই দেখা গেল না। তার মানে হচ্ছে এই জায়গাটার ভেতর থেকেই মূলত দুটো মহিষ গায়েব হয়ে গিয়েছে। তবে ওই সময়ে কিন্তু ওই চতুর্দিকে ওই দড়িটা কিন্তু ওনারা দেন নাই, কারণ ওই দড়িটা শুধু এক রাত্রের জন্য দিয়েছিলেন, যখন চারদিকে ওনারা কোনো বেড়া দিতে পারেন না, শুধু ওই রাত্রের জন্য। এখন দুটো মহিষ মিসিং। সামাদ মুন্সি উনি খুব রকচটা লোক ছিলেন, উনি কিন্তু খুব রেগে যাবেন এই বিষয়টা শুনলে স্বাভাবিকভাবেই। এদিকে আমিনুল মিয়া ভয় পাচ্ছেন, তার সাথে থাকা অন্যান্য লোকজনও ভয় পাচ্ছেন যে সামাদ মুন্সিকে কি জবাব দেবেন। এই টিম লিডার আবার আমিনুল মিয়া, এদের মধ্যে বয়স্ক ব্যক্তি উনি আর কি। তখন আমিনুল মিয়া চিন্তা করলেন যে কি করা যায়, কি করা যায়, এখন কি জবাব দিব। আবার যেই সমস্যাটা শুরু হয়েছে এটা তো স্বাভাবিক কোনো বিষয়ও না। উনি চিন্তা করলেন দেখি আর এক রাত, তারপর না হয় সিদ্ধান্ত নিব।
পরের দিন ঠিকঠাক মতো মহিষগুলো খাবার খেয়েছে, ঘাস টাস খেয়েছে, পানিতে গোসল করেছে। তবে মহিষগুলোর চোখে মুখে এক ধরনের আতঙ্ক উনি অনুভব করেছিলেন বা দেখেছিলেন। কারণ হচ্ছে এই গবাদি পশুগুলোর চোখ দেখলে কিন্তু বোঝা যায় যে এরা আতঙ্কগ্রস্ত কিনা, চোখ বড় বড় করে থাকে, দেখলে বোঝা যায়। কিন্তু উনি কিন্তু রাতের বেলাটা দেখেছিলেন, দিনের বেলাতেও দেখেছিলেন যে ওরা আতঙ্কগ্রস্ত। ওই রাত্রে ওনারা অন্য রাতের মতোই শুয়ে পড়েছেন। রান্নার উপকরণ তো ওনারা নিয়ে আসছিলেন, রান্না করেছেন সেখানে মাটির চুলোতে। রাত 8টার মধ্যে ওনারা শুয়ে পড়েন, অনেক ভোরে উঠতে হবে এই জন্য। গভীর রাত্রে আবারও এই আমিনুল মিয়ার ঘুম ভেঙে যায়। এবার গরুগুলো মনে হচ্ছে, গরু তো না, ওখানে মহিষ ছিল, গরু অল্প কয়েকটা থাকলেও থাকতে পারে আর কি। মহিষগুলো মনে হচ্ছে নড়াচড়া করছে, আবারও ডাকাডাকি শুরু করেছে। এবার আমিনুল মিয়ার ঘুম ভেঙে যায়। উনি এবার উঠে ওনার ওই ছোট্ট ঘর থেকে বের হয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর একটা দৃশ্য দেখেন। উনি দেখতে পান একটা মানুষের আকৃতির স্বাভাবিক উচ্চতার কেউ একজন দাঁড়িয়ে আছে। তবে চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে এই অবয়বটা দুটো শিং রয়েছে। তবে এই অবয়বটা কি ড্রেস পরে আছে এটা ওভাবে বোঝা না গেলেও এটার হাতে একটা ছোট ব্যাগের মতো কিছু একটা রয়েছে এবং ওই ব্যাগটার ভেতর থেকে নীল এক ধরনের আলো বের হচ্ছে বলে মনে হচ্ছে। উনি জাস্ট 2-3 সেকেন্ড তাকিয়েছিলেন। উনি দেখেন যে এই অবয়বটা একটা মাঝারি আকৃতির মহিষের কাছে গিয়ে খপ করে গলায় ধরলো আর এক হ্যাঁচকা টানে ওই ছোট্ট ব্যাগটার মধ্যে ওই মহিষটাকে ভরে ফেললো। এটা অসম্ভব। ওই ছোট্ট ব্যাগটার মধ্যে বড় জোর 10 কেজি চাল আটতে পারে, বড় সাইজের একটা হাঁস আটতে পারে, 2টো মুরগি আটতে পারে, কিন্তু মাঝারি সাইজের একটা মহিষ ওই ব্যাগের মধ্যে ঢুকে যাবে, এটা তো অসম্ভব। উনি দেখলেন যে ওই ব্যাগটা নড়াচড়া করছে, তার মানে মহিষটার ভিতরে ঢুকে নড়াচড়া করছে। উনি তখনই চিৎকার করে, এই কে রে ওখানে, কে, দাঁড়া দাঁড়া, আমি আসতেছি, দাঁড়া, যাবি না কিন্তু। এরপর উনি টর্চ লাইট মেরেছেন। যখনই উনি টর্চ লাইট মেরেছেন সাথে সাথে হয় কি, ওই জিনিসটা বড় একটা গোলাকার ফুটবলের মতো হয়ে যায়, যেটাকে উনি প্রথম রাত্রে দেখেছিলেন। এরপর এটা গড়াতে গড়াতে ওই নদীর পানির দিকে চলে যায়। এরপর জিনিসটা ভ্যানিশ। এবার তো উনি নিজের চোখে দেখতে পেরেছেন। সাথে সাথে উনি অন্যদেরকে ডেকে তোলেন, তারাও ওঠে। ওঠার পর যখন এই বিষয়টা শোনে তখন তারা বলে যে আর এটা নিয়ে কালক্ষেপণ করা যাবে না, অবশ্যই সামাদ মুন্সিকে জানাতে হবে। তখন ওনাদের মধ্যে থেকে একজন লোককে পাঠিয়ে দেয় পরদিন সকালবেলা। তো উনি সামাদ মুন্সিকে ডেকে নিয়ে আসেন। সামাদ মুন্সি একা আসেন নাই, সামাদ মুন্সিকে গিয়ে সব বিষয় বলা হয়েছে এই ব্যাপার। তো সামাদ মুন্সি একজন হুজুরকে নিয়ে আসছিলেন। সামাদ মুন্সি এসেই আমিনুল মিয়ার উপর খুব রাগ ঝাড়ছেন যে তুমি এই টিমের বা এই দলের গুরু, লিডার, এরকম ঘটনা ঘটছে, তুমি এই কয়েকদিন আমাকে জানাও নাই কেন? তখন আমিনুল মিয়া বলছেন যে আসলে আমরা তো বুঝতে পারি নাই যে এরকম কিছু হচ্ছে, বা আপনাকে বললে আপনি কিভাবে রিয়াক্ট করবেন বা কিভাবে কি করবেন, আমরা তো ভয় পাচ্ছিলাম। তখন উনি বলছেন যে এরকম সম্পত্তি খোয়া যাচ্ছে, তোমরা বুঝতে পারতেছো এটা স্বাভাবিক কোনো জিনিস না, এই জিনিসটা আমাকে একদম শুরুতেই জানানো উচিত ছিল। যাই হোক, উনি হুজুরকে নিয়ে আসছেন। সেই হুজুর দিনের বেলাতেই উনি মূলত কাজ শুরু করেছিলেন বলতে ওই সকালবেলা উনি যখন গিয়েছেন সব খবর শুনেছেন, তারপর সামাদ মুন্সি হুজুরকে ডেকে নিয়ে আসছেন। ওনারা আস্তে আস্তে বিকেল হয় না এমন একটা সময় আর কি ওখানে এসে পৌঁছান। তখন ওই হুজুর আসরের নামাজ পড়ে ওনার অনুগত একটা জিনকে পাঠান যে আসলে বিষয়টা কি। তো ওই জিন অবশ্য শুরুতেই বলেছিল একটা তথ্য, সেটা হচ্ছে এই জায়গাটাতে হীন প্রজাতির জিন রয়েছে, হীন প্রজাতির জিন যারা মাংসাশী প্রাণী। এরা অনেক সময় মরে যাওয়া জিনিসের মাংস খায়, মানুষের মৃত্যুর পরও মাংস খায় অনেক সময়, তারপরে গবাদি পশু জীবিতও খায়, মৃতও খায়। মূলত এই এরিয়াতে অসংখ্য হীন প্রজাতির জিন রয়েছে, মূলত এরাই এই কাজটি করেছে। তো ওই হুজুর ওই জিনেদের সর্দারের কাছে একটা চিঠি লিখে পাঠান যে তুমি যাও, এই চিঠিটা নিয়ে যাও। ওই চিঠিতে উনি লিখেছিলেন যে এখানে তো ওরা অল্প কিছুদিনের জন্য এসেছে, তোমরা এদের কোনো ক্ষতি করো না,
মানুষেরও ক্ষতি করো না, গবাদি পশুরও ক্ষতি করো না। তো জিনটা যে গিয়েছে, যার পর আর আসে না। এদিকে আসর গড়িয়ে মাগরিব হয়ে যায়। মাগরিবের পর হুজুর চিন্তা করেন যে আসে না কেন। এরপর ওনার অনুগত আর একটা জিনকে পাঠায়। 5 মিনিটও হয় নাই, ওই জিনটা খুব দ্রুত ফেরত আসে হুজুরের কাছে। হুজুরের কাছে এসে জানায় যে সে ওখানে গিয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। আশেপাশের বিস্তীর্ণ এলাকার যত হীন প্রজাতির জিন রয়েছে সবগুলোকে একত্র করেছে। আজকে রাত্রে এই সবগুলো গবাদি পশুর উপর আক্রমণ করবে তারা। আর ওই যে শুরুতে যেই জিনটা গিয়েছিল ওকে বন্দি করে রেখেছে। সেটা দেখার সাথে সাথে চলে এসেছে ওখান থেকে। এখন কি করা যায়? হুজুর তখন চিন্তিত হয়ে পড়লেন যে এখন এটা সমাধান কিভাবে করি। উনি সকলকে সাবধান থাকতে বললেন যে আজকে রাত্রে নিশ্চয়ই এরা আক্রমণ করতে আসবে, তবে আমরাও ছেড়ে দিব না, আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করব ইনশাল্লাহ। মোটামুটি এশার নামাজের পর থেকেই হঠাৎ করে ওখানে শুরু হয়ে যায় ভয়ঙ্কর ঝড় তুফান। ভয়ঙ্কর ঝড় তুফান বলতে এমন ঝড়, ওখানে তো বালু এরিয়া, এমন বালু ঝড় শুরু যে কিছুই দেখা যায় না। এদিকে মহিষগুলো প্রচন্ড শব্দে চিৎকার চেঁচামেচি করছে। এর মধ্যে কি হয়েছে, হঠাৎ করে ওই জিনটা ফেরত এসে বলছে যে হুজুর আমাকে ওরা ছেড়ে দিয়েছে। এখন আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এই এরিয়া ছেড়ে দ্রুত চলে যেতে হবে, কারণ এদের সাথে লড়তে যাওয়াটা ঠিক হবে না, কারণ এটা বিস্তীর্ণ চরাঞ্চল, এই এরিয়াটা ওদের দখলে। সুতরাং আমাদের উচিত হবে যত দ্রুত সম্ভব ওদেরকে না চটিয়ে এখান থেকে চলে যাওয়া, এটাই বুদ্ধের কাজ হবে। ওদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না, কারণ এই বিস্তীর্ণ এরিয়াতে শুধু হীন প্রজাতির জিন থাকে, এছাড়াও আরো 2 প্রজাতির জিন থাকে। তবে এই জিনেরা মধ্যম প্রজাতির শক্তিমত্তার দিক দিয়ে, কিন্তু এরা যারা নিম্ন শক্তির অধিকারী তাদের এই নিম্ন শক্তিও অনেক বেশি। সুতরাং এদের সাথে আমরা পেরে উঠব না। তখন হুজুর এই কথা শোনার পর ওই অবস্থাতেই দ্রুত সংক্ষিপ্ত একটা চিঠি লেখেন। চিঠি লিখে ওই জিনটার কাছে দিয়ে উনি বলেন যে তুমি দ্রুত এখনই যাও ওই হীন প্রজাতির জিনদের সর্দারের কাছে এটা দাও। মূলত ওখানে লেখা ছিল যে আমরা চলে যাচ্ছি, আমাদেরকে কোনো ক্ষতি করো না, তোমাদেরকে আর বিরক্ত করার জন্য আসবো না। যখনই ওই জিনটা চিঠি নিয়ে চলে গেছে 5 মিনিটের মধ্যে ঝড় তুফান থেমে যায়। যখন সবকিছু স্বাভাবিক হয়ে যায়, এরপর সবাই তাদের ওই অস্থায়ী ঘর থেকে বের হয়ে দেখেন যে কয়েকটি মহিষ ওখানে ছিল তার অর্ধেকগুলোই মারা গিয়েছে। আর যেগুলো মারা গিয়েছে মনে হচ্ছে যে এরা বহুদিন কিছু খায় নাই, কঙ্কালসার হয়ে গেছে, মানে ওদের রক্ত তো খেয়ে শরীর ভিতরকার অনেক জিনিসও খেয়ে ফেলেছে, কিন্তু বাইরে থেকে এটা বোঝা যাচ্ছে না। আরো একটা ব্যাপার হচ্ছে যে প্রতিদিন, বিশেষ করে এই কয়েকদিনের মধ্যেই মহিষের যে দুধ দোয়াতে হবে, দুধ দোয়াতে গেলে দেখা যেত যে মহিষের দুধ নাই বললেই চলে, মূলত এরাই এই দুধগুলো খেয়ে চলে যেত। ওই জিনটা যখন ওই মানে চিঠিটা বা পত্রটা নিয়ে যখন ওদের কাছে গিয়েছে, ওরা মেনে নিয়েছে। পরদিন সকালবেলায় বাকি যেই জীবিত মহিষগুলো ছিল এগুলোকে নিয়ে ওনারা চলে যান। যাওয়ার আগে অন্য যে মহিষগুলো ছিল এগুলো কিন্তু ফেলে যান নাই, এগুলোকে মাটিতে কবর দিয়ে তারপর ওনারা গিয়েছিলেন। যাওয়ার সময় যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে যে লাল এবং কালো কাপড় ওখানে একটা খুঁটির মাথায় বেঁধে গিয়েছিলেন, যাতে করে ওইদিকে যারা আসবে, এটা নাকি একটা সংকেত যে ওইদিকে যারা আসবে এরা বুঝতে পারে যাতে যে এইখানে এই ধরনের সমস্যা রয়েছে। রবি ভাই আমাদেরকে জানিয়েছেন যে চরাঞ্চলগুলোতে নাকি এই ধরনের ঘটনা ঘটে, আর এই টাইপের ঘটনা চরাঞ্চল বা উপকূলীয় অঞ্চলগুলোতে বেশি ঘটে, যেখানে মানুষজনের বসতি নাই, যেখানে গরু ছাগল মহিষ এগুলো চড়ানো হয়। যমুনা নদীর যে চরাঞ্চলগুলো রয়েছে সেখানেও নাকি এই ধরনের ঘটনা ঘটে, সেখানে চর দেও বলে, চর দানো বলে, চর ভূত বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নামে এদেরকে অভিহিত করা হয়। মূলত এরা হীন প্রজাতির জিন, এটাই মূলত জানিয়েছিলেন আমাদেরকে। তো ঘটনাটা এটাই ছিল। আমিনুল মিয়া এখনো জীবিত আছেন, এখনো ওই সামাদ মুন্সির
মহিষগুলো উনি দেখাশোনা করেন। উনি বিশ্বস্ত লোক, তো সামাদ বলছি ওনাকে ছাড়েন না। উনিও বহু বছর যাবৎ এই কাজটাই করছেন। আর এই ঘটনাটি আবারও বলছি 2005 কি 2006 সালের দিকে ঘটেছিল। এটাই ছিল ঘটনা।